নমস্কার। কলকাতা বইমেলার সর্বশেষ দিনের আগের দিন এই লাইভটি করছে। এই লাইভে মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের কি অগ্রগতি ঘটল এবং আগামীতে কি কি পরিকল্পনা, আগেও কিছু বলেছি, আজও কিছু অ্যাড করছি অভিজ্ঞতার উপর ভিত্তি করে। আমরা তো প্রতিদিন কিছু না কিছু শিখছি। আর অবশ্যই আহ্বান, এইবার বইমেলার মতো 2026-এর কলকাতা বইমেলার আগামীকাল যারা উপস্থিত থাকতে পারবেন তাদের প্রতি অন্তিম আহ্বান। এবং অবশ্যই এই গ্রুপ প্রসঙ্গে কেন, কি উদ্দেশ্যে এই গ্রুপে অ্যাড হবেন, আপনি কি ভূমিকা পালন করতে পারবেন, চাঁদার ব্যাপারটা কি ভাবছি আমি, সদস্য চাঁদার ব্যাপারে অনেকে বলেছেন, সাবস্ক্রিপশন, সে ব্যাপারে আমি কি ভাবছি, এবং বইপত্র যারা কিছু বইপত্র চেয়ে পেলেন না, তো কোথায় পাবেন, এই বিষয়গুলো কবে পাবেন, এই বিষয়গুলো আজকে আলোচনায় তুলে আনব। প্রথমেই জানাই যে আমরা বাড়ছি, অবশ্যই বাড়ছি অনেকেই। তবে এই যে আমরা বেড়েছিলাম বা আমাদের সংখ্যা অনেকেই আছেন, সেটা আমি কিন্তু জানতাম না। এই বিশেষ আবেদন বা অনুরোধ করার পরে, মুখোমুখি আসার অনুরোধ করার পরে এমন বহু মানুষ এসেছেন, গতকালও এসেছেন, আজকেও এসেছেন, যাদের সঙ্গে আমার কখনো আগে মুখোমুখি সাক্ষাৎ হয়নি। কারো কারো সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমরা কথা হয়েছে এরকম, কিন্তু মুখোমুখি সাক্ষাৎ হয়নি। এমনও কেউ কেউ এসেছেন এবারের বইমেলায়, কালকেও হয়তো আসবেন, কিন্তু হোয়াটসঅ্যাপেও ছিলেন না, শুধু ফেসবুকে ছিলেন বা ইউটিউবে ছিলেন। এরকম বহু মানুষ এসেছেন এখনো পর্যন্ত, যাদের সঙ্গে আমার কখনো কোনো কন্ট্যাক্ট, মানে হোয়াটসঅ্যাপেই হোক, ফোনেই হোক বা এরকম কোনো কন্ট্যাক্ট ছিল না। তারা আমাকে অনুসরণ করেছেন এবং অবশেষে তারা দেখা করতে পেরেছেন। ঠিক আছে, দেখা করেছেন এবং তাদের অনেককে গ্রুপে অ্যাড করেছি এবং কাউকে কাউকে বলেছি একটু অপেক্ষা করতে হবে, কারণ এই গ্রুপটা একটু অন্য রকমের গ্রুপ। অফলাইনে কাজকর্ম করবার উদ্দেশ্যেই আমি এই গ্রুপটির কথা ভেবেছি, আমি আগেও জানিয়েছি। তো কোনো কোনো ব্যক্তি এমনও আছেন যারা আগে আমার হোয়াটসঅ্যাপে ছিলেন, অনেক আগে থেকেই, প্রথম থেকেইও ছিলেন, তাঁদেরও আমি অ্যাড এখনো করিনি, কারণ আছে, বলবো। তাই এখানে অভিমানের কোনো জায়গা নেই। এটা হলো আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে এই কথাগুলো বলতে চাইছি। যেটা আপনারা যদি একমত না হন, সেটা আমাকে অবশ্যই জানাবেন। গ্রুপটি 4 তারিখ থেকে অ্যাক্টিভেট হবে এমনটাই ইচ্ছে আছে। যে নিয়মগুলো লেখার কথা, সেটা লেখা হয়ে গেছে। আমার যে আরও অ্যাডমিন রয়েছে, অর্ণব চট্টরাজ, সে লিখে ফেলেছে। কিছু বাকি আছে, সেগুলো কালকের মধ্যে আশা করি হয়ে যাবে। তার আগে ওর সঙ্গে আমাকে ফোনে আরও কিছু কথা বলে নিতে হবে। গেল, অর্থাৎ ধরে রাখুন 4 তারিখ, না হলে 5 বা খুব বেশি হলে 6 তারিখ থেকেই গ্রুপে সবাই মেসেজ করতে পারবেন। মানে এখন পারছেন না, কিন্তু তখন পারবেন। এবং আমিও ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত বা আরও যে অ্যাডমিন আছে অর্ণব, সেও কোনো মেসেজ গ্রুপে করেনি। এটা শুধু অ্যাড করার পর্ব চলছে। ক্লিয়ার? তাই গ্রুপটি কিন্তু এখনো যাত্রা শুরু করেনি। এই উতলা হওয়ার কিছু নেই। বাকিদের অনেকেই অপেক্ষায় আছেন, আমি এর মধ্যে অ্যাড করে নেব। খুব স্পষ্ট করে একটু জানাই যে এই গ্রুপটির উদ্দেশ্য মূলত, কেন বলছি, অফলাইনে কাজ করা। অনলাইনে এতদিন আমরা কাজ করেছি, ফেসবুকে কাজ করেছি, ইউটিউবে কাজ করেছি, আগামীতেও করব। চেতনা বিস্তার তো চলবেই, কারণ সেখানেও আমি লেখালেখি করব। কিছু কিছু বিষয় সেখানে দেব না, সেটা আমি আগের ভিডিওতে জানিয়েছি এই মাত্র। কিন্তু এই গ্রুপটিতে যাদেরকে যোগ করা হচ্ছে সদস্য হিসেবে, আমি যাদেরকে রাখছি, এখানে
যে প্রশ্নগুলো আমি করছি সেই প্রশ্নগুলো হলো এই রকম। বিশেষ 4-5টি অপশন দেওয়া হচ্ছে, তার মধ্যে আপনি যে কোনো একটি অপশন যদি আপনি হ্যাঁ হয়, আপনি সেখানে যোগ দিতে, এই গ্রুপে যোগ দিতে পারেন অবশ্যই। তবে সেক্ষেত্রেও আপনি একেবারে নতুন হলে আমি কিছুদিন সময় নিতে চাইব। যদি মুখোমুখি দেখা না হয় তাহলে ফোনে আমি কথা বলে নিতে চাইব। কীরকম? প্রথম প্রশ্ন যেটা করা হচ্ছে, যারা উপস্থিত এসেছিলেন, এতদিন আসছেন, তাদের অনেকেই জানেন, এই গ্রুপে যোগ দেওয়ার পরে আপনি কি ভূমিকা নিতে পারবেন। 1 নম্বর, আপনার এলাকাতে অন্তত 20 জনকে নিয়ে, যারা এই গ্রুপের সদস্য হবে না এরকম, নতুন, আপনার পাড়াপড়শি হোক, সহকর্মী হোক, সেখানে কোনো ঘরোয়া সভার উদ্যোগ নিতে পারবেন কি না, সেখানে বক্তব্য রাখার জন্য আমি যাব আপাতত বক্তা হিসেবে। এখানে ওখানে ছোটাছুটি করা এরকম, মানে সবাই তো ব্যস্ত, কর্মব্যস্ত, চাকরি করেন, হঠাৎ করে ছুটে যেতে পারবেন না। তবে তাদের নিজের এলাকায় নিশ্চয়ই পারবেন, ঠিক আছে। কিন্তু যদি অন্য জায়গায় হয়, আর সবাই তো আর বক্তা নন এই বিষয়গুলো বলার ব্যাপারে, অনেকেই শেখি। আজকে আমি কালকেও অনেকে জিজ্ঞাসা করেছি যে বক্তব্য রাখার ব্যাপারে তারা একটু সময় নিতে চাইছেন, বেশ, দে ডিজার্ভ দ্যাট টাইম, বেশ। কিন্তু বক্তব্যের ব্যাপারে 1জন কি 2জন হয়তো রাজি হয়েছেন, বাকিরা কেউই রাখতে চাইছেন না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে ঘরোয়া সভার উদ্যোগ কারা নিতে পারবেন? হ্যাঁ, না, উত্তর এই দুটোর একটা দিতে হবে। তার মানে এই নয় আপনি নিতে না পারলে আপনি বাদ পড়ে যাবেন, এমন নয়। আরও অপশন আছে, যে কোনো একটাতে আপনাকে হ্যাঁ করতে হবে অবশ্যই, নইলে তো প্রশ্নই আসে না। এবার আপনারা দ্বিতীয় বিষয়ে যাওয়ার আগে একটু বলে নিই, যেটা পরে ভুলে যাব। আমি তো লেখক হিসেবেই যাত্রা শুরু করেছিলাম, তাই তো? মানে অন্তত আমার যারা ফেসবুকে পুরনো পাঠক আছেন, অনেকেই আজকে এসেছিলেন, তারা আমার পুরনো লেখালেখি, ভোলার উপর যে বইপত্র আছে, বই আছে, বা লেখালেখি, কবিতা, তারা মিস করছেন। তারা বলছেন, তারা আমার এই কাজকে সমর্থন করছেন, ঠিক আছে, কিন্তু তারা বলছেন যে স্যার, ওই ব্যাপারগুলো কিন্তু আমরা মিস করছি, ওই কবিতা আপনার বই আপনি করেন না, বা ভোলার উপর আর বই নেই, এগুলো তারা মিস করছেন। আমি তাদের বললাম, দেখুন, তাহলে তো ডাইভার্সন হয়ে যাবে। আমার কি কষ্ট হয় না? আমাকে তো অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে। আমার বারবার এটাই মনে হয়, প্রেমের কবিতা অনেকেই লিখছেন, আমি যে কাজটা করছি সেটা কেউ করছেন না। রম্য রচনা, হাসির গল্প, এমনি গল্প, এরকম অনেকেই লিখছেন এখন, তো আমি যে কাজটা করছি সেটা কেউই করছে না। তো এই কারণে আমার মনে হয়েছে, যদি আরও অন্য কোনো লেখক আমি যে কাজটা করছি সেই কাজের ব্যাপারে আগ্রহী হতেন বা শুরু করতেন, তাহলে আমার এই যে এত বড় একটা, মানে কি বলবো, মানে গন্ধমাদন চেপে বসেছে, আমার এত এত কর্মকাণ্ড, লেখালেখি, ছোটাছুটি, সেটা লাঘব হতো। আমি নিশ্চিন্তে, আমি আমার মধ্যে যে আরও অনেক অনেক কন্টেন্ট আছে আমার মাথায়, তাহলে সেগুলো নিয়েও আমি কাজ করতে পারতাম, অনুবাদের কাজ করতে পারতাম, অনেক কিছু কাজ করতে পারতাম, ইংরেজি সাহিত্য নিয়ে কাজ করতে পারতাম, ক্লাসিক্স নিয়ে কাজ করতে পারতাম, শেক্সপিয়ার নিয়ে কাজ করতে পারতাম, তো মার্লো নিয়ে কাজ করতে পারতাম, ক্রিস্টোফার মার্লোকে নিয়ে কাজ করতে পারতাম। আমার প্রিয় এরকম অনেক মানুষ আছেন, নাট্যকার আছেন, কবি আছেন, এবং এমন অনেক ইংরেজি কবি সাহিত্যিক আছেন, বিদেশি কবি সাহিত্যিক আছেন, যাদের সমস্ত লেখালেখি আমি প্রায় পড়ে ফেলেছি, এবং কিন্তু তাদের উপরেও আমি কোনো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা লেখালেখি করতে পারতাম, কিন্তু ওই যে পারছি না। কেন পারছি না আপনারা সেটা জানেন। আমার এই সময়টা, এই লড়াইটা এখন কি কাজে মানে আমি নিবেদন করেছি সেটাও আপনারা জানেন। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন এই গ্রুপটা, মানে এই যে ঘরোয়া সভার কথা এলো কেন? এতদিন কেউ কেউ স্বতঃস্ফূর্তভাবে করেছেন, কিন্তু 1-2জনের ব্যাপারে এটা হবে না, আরও উদ্যোগ নিতে হবে। ঘরোয়া সভার উদ্যোগ নেওয়া লোকজনের নাম আপনারা ইতিমধ্যেই জানেন। আমি তাদেরকে নিয়ে অনেক ছবি দিয়েছি, ভিডিও দিয়েছি, কোনো কোনো গ্রামের এরকম ছোটোখাটো সভার ভিডিও আমি আমার ইউটিউবে এখনও রয়েছে, এই চ্যানেলে।
তো সমস্যা হলো এটাই যে আমি যদি শুধু সচেতনতা বিস্তার করেই থেমে যেতাম, আমি তো লেখক, আমি বই লিখতে পারি, ফেসবুকে মানুষকে ভ্যাকসিনের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয়ে অ্যালার্ট করতে পারি এবং বাধ্যতামূলক নয় সেটা বলতে পারি, এবং আর্টিকেল 21 এর ব্যাপারটা উল্লেখ করে বলতে পারি যে এটা বাধ্যতামূলক নয়, এবং প্রমাণ দিয়ে একেবারে তথ্য দিয়ে জার্নালের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া, পাবমেড বলুন, বিভিন্ন রকমের যেসব ল্যান্ডসেট বলুন, যেসব পত্র পত্রিকায় যেসব ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ আছে বেরিয়েছে, তো সেসব জায়গায় লাইব্রেরি অফ মেডিসিন থেকে শুরু করে বিভিন্ন রকমের যে জার্নাল আছে, তো সেই সব জার্নালের লিঙ্ক দিয়ে আলোচনা করতে পারতাম। ব্যাস, মিটে গেল। তারপরে আমি আমার লেখালেখি এগুলো নিয়েই লেখালেখি করতে পারতাম, ফেসবুকে লাইভ করতে পারতাম দরকার হলে, বা নাও করতে পারতাম, বা ইউটিউবেও করতে পারতাম, নাও করতে পারতাম, লেখালেখি করতাম এবং এগুলোর উপরে শুধু বই বের করতাম, একটির পর একটি বই। তাই তো, লেখক, বই করতাম। যেমন অমৃত সপত্য 2য় খণ্ডে আপনারা জানেন ভ্যাকসিনের ওপর নিউ ওয়ার্ল্ড অর্ডারের ওপর বই লেখালেখি রয়েছে, আপনারা জানেন, বইটি অনেকেই পড়ছেন। এবং এই বইটি পড়েই একজন পুলিশ কর্মী, তিনি নিজে আগে করোনা ভ্যাকসিন নিয়েছিলেন কিন্তু জানতেন না, তো তার সতীর্থ পাপ্পু, তিনিও কলকাতা পুলিশে আছেন, আমার প্রথম থেকেই আছেন সে ছেলেটি, তো সে তাকে সেই সহকর্মীকে বইটি দেয় উপহার, সেটা পড়ার পরে তিনি, আজকে তার ছবি দিয়েছি, সেই সৈকত পাল মহাশয়, সার্জেন্ট কলকাতা পুলিশের, তিনি তার নিজের সন্তানকে, তার ছবিও দিয়েছি ফেসবুকে, তিনি ভ্যাকসিন না নিয়ে লালন পালন করছেন এবং তিনি অ্যালার্ট হয়েছেন। তাই তো, তো এই বইয়েরও একটা ভূমিকা আছে, কিন্তু সবাই তো আর বই পড়েন না, স্বাভাবিক। এই কারণেই তো আমাকে এই লাইভ করা ইত্যাদি করার ব্যাপারগুলো আসছে, তো মানুষকে সচেতন করা। আমি শুধু তো বই লিখে যেতাম, অনেক বই হয়ে যেত, বলুন দেখি, গ্রামেগঞ্জে সময় না দিয়ে, লাইভে এত সময় না দিয়ে, শুধু যদি এক একটি ভ্যাকসিনকে ধরে বা একাধিক ভ্যাকসিনকে ধরে বিভিন্ন বিষয় নিয়ে যদি আমি বইয়ের পর বই লিখতাম, কি হতো? আমার কি খুব একটা ক্ষতি হতো? হতো না। আমার অনেক সময় বাঁচত, লেখক হিসেবে আরো বেশি বিস্তৃত হতাম। তাহলে কেন এটা করছি? দায়িত্ব থেকে করছে, কর্তব্য থেকে করছে। কারণ আমি যখন বলবো যে কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, আর্টিকেল উল্লেখ করে দেব, তথ্য উল্লেখ করে দেব, আরটিআই এর ব্যাপারে ব্যবস্থা করব, এগুলো যখন করব, তখন যখন মানুষ সচেতন হলেন, কিন্তু এই সচেতনতা পরেও একটা ধাপ থাকে। আরটিআই দেখার পরেও নিতে না চাইলেও বহু ক্ষেত্রে আমরা দেখেছি করোনা কালে এবং তারপরেও, এই যেমন শিবায়ন মুর্মুর ঘটনাটি আপনারা জানেন, পরবর্তীতে শিবায়ন মুর্মু এবার এসেছিলেন, তো তার একটা সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু ওই দিন এত ভিড় ছিল এবং এত নয়েজ ছিল, সাক্ষাৎকারটা নেওয়া যায়নি। সে লড়াই করেছেন তিনি, তাকে মারাত্মক চাপ দেওয়া হয়েছিল এবং তাকে নিয়ে মিডিয়াতে বিভিন্ন রকমের খবর আনা হয়েছিল, এবং সেখানে কোথাও বলা হয়নি যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, সেই উল্লেখটা করা হয়নি, শুধু হেয় করবার জন্য খবরটা করা হয়েছিল যে এক শিক্ষক মহাশয় তিনি নাকি ইত্যাদি ইত্যাদি। সেই ব্যাপারটার তো আপনাদের সামনে আনতে হবে, তাই না? এই লড়াইগুলো তো গ্রামেগঞ্জে চলছে, এখনো চলছে। তো সেই ক্ষেত্রে যখন এইসব মানুষ, এইসব সত্ত্বেও, ডকুমেন্ট সত্ত্বেও স্বাস্থ্যকর্মীরা যখন তাদের উপর চাপ দেবেন, সিওএমএইচরা চাপ দেবেন, জানেন তো সব খেলাধুলা কি হচ্ছে, তো তখন সেই মানুষগুলোর পাশে কে থাকবে? কারা থাকবে? শুধু বই লিখলেই হলো? শুধু ফেসবুকে তথ্য দিয়ে, রিসার্চ লিঙ্ক দিয়ে কাজ শেষ, আর কোনো কাজ নেই? এবার যদি সেই মানুষগুলো আমাকে প্রশ্ন করে, যদিও সেই প্রশ্ন করার অধিকার তাদের থাকতোই, তা আমি যদি সেরকম ভাবে এগোতাম, কিন্তু মনে মনে তোরা তো ক্ষুব্ধ হতেনি
যে এই মানুষটা বলে যে সচেতন করে, ঠিক আছে, বাধ্যতামূলক নয়, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও যখন আমাদের ওপর চাপ দেয়, কিন্তু আমরা তো পারি না প্রশাসনের সঙ্গে লড়াই করতে। আমাদের তো ভয় দেখায়, অমুক বন্ধ হয়ে যাবে, তমুক বন্ধ হয়ে যাবে। তো বাধ্যতামূলক নয় সেটা না হয় জানলাম, ভ্যাকসিনের বিভিন্ন রকমের সমস্যা আছে সেটা রকম জানলাম, নিতে চান না চাইলে কেউ আইনত জোর করতে পারে না। তো হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, তার কথাই বলছি, দীপায়ন পারে না, তবুও তো জোর করছে। আমরা কি করে সামলাবো? গ্রামেগঞ্জের মানুষ, আমাদের পাশে কে থাকবে, তাই না? তখন কি উত্তর দেব আমি আমার বিবেককে? আর এই কারণেই অ্যাক্টিভিটি, লেখক থেকে, রাইটার থেকে অ্যাক্টিভিস্ট হওয়ার এই যে ট্রানজিশনটা, মানে যুগ ট্রানজিশন বলুন, যাই বলুন, যেটা যুগপথ চলছে, আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। এই কারণেই যাচ্ছি যে লোকগুলোকে বলবো বাধ্যতামূলক নয়, সচেতন করব এটা আসলে কি জিনিস, বিদেশে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, ইউরোপে কি হচ্ছে, সেখানে মানুষের মধ্যে কতটা সচেতনতা জেগেছে, বড় বড় বিজ্ঞানী যারা দালাল নন ফার্মা কোম্পানির, তারা কি ভাবছেন, তাদের রিসার্চ কি বলছে। তো এইগুলো বলবো, অথচ তাদের পাশে থাকবো না, না না, আমি এটা পারি না। দ্যাটস দ্য ডিফারেন্স। আর এই কারণেই এত কিছু, গ্রামে গঞ্জে যাওয়া, সভা সমিতির উদ্যোগ নেওয়া, মোবাইল নাম্বার দিয়ে আসা, স্বাস্থ্যকর্মীরা ফোন করলে তাদের সামলানো, সিওমএইচ ফোন করলে তাদের সামলানো, তার সঙ্গে কথা বলা, তাই তো? কি দরকার ছিল আমার, বলুন দেখি? আমি তো বাধ্যতামূলক নয় জেনে নিজের এবং দু একজন প্রিয়জনকে অ্যালার্ট করে নিজের লেখালেখির কাজটা চালিয়ে যেতে পারতাম, তাই তো? লেখক হিসেবে বা এমনি গবেষক হিসেবে এইগুলোও লিখতে পারতাম, যেগুলো লিখছি সেই বইও তো মানুষ পড়ছেন, ঠিক আছে, তাও পারতাম, এবং আরও অন্যান্য ভ্যারাইটিস লেখালেখি করতে পারতাম। তো সেটা কেন করছি না, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই গ্রুপটির উদ্দেশ্য অফলাইনে আমাদের কাজকর্মকে আরও বাড়ানো, যেটা আমি একা করছিলাম, সেটা তার মধ্যে আরও অনেক মানুষকে ইনক্লুড করা। তাই প্রথম শর্ত, মানে অবশ্যই শর্তই বলবো আমি, মানে বা বলতে পারি যে যেটা প্রশ্ন করছি আমি আর কি, যেটা গ্রুপের উদ্দেশ্য, যে আপনি পারবেন কি পারবেন না, হ্যাঁ নয় না, অন্তত 20 জন মানুষকে নিয়ে, 5 জন 10 জন করে হলে আমি জায়গায় যাব বলুন দেখি। তো সেইটা আপনাকে ভেবে চিনতে জানাতে হবে যে আপনি এরকম উদ্যোগ নিতে পারবেন না, নাকি হ্যাঁ পারবেন। বেশ। 2 নম্বর প্রশ্ন, আমাদের গ্রুপের অন্য কোনো সহযোদ্ধা যদি তাঁর এলাকায় এরকম কোনো সবার উদ্যোগ নেন আগামীতে, সেই ক্ষেত্রে ধরা যাক, সেই ক্ষেত্রে আমি অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো গ্রামে এই একই কাজে ব্যস্ত আছি, সেই ক্ষেত্রে কি আপনি বক্তা হিসেবে সেই জায়গাটা, মানে আমার জায়গাটা, আমি বলছি না কেউ কারো জায়গা নিতে পারে, মানে এই বক্তব্যগুলো আপনার মতো করে নিউ ওয়ার্ল্ড অর্ডার থেকে শুরু করে ভ্যাকসিন যেগুলো আগামীতে আসছে, ডেঙ্গু থেকে শুরু করে নিপা, অন্যান্য ইত্যাদি বিষয়, এগুলো যে বাধ্যতামূলক নয় এবং তার বিভিন্ন যে দিক আছে, এই ব্যাপারে আপনি কি বক্তব্য রাখতে পারবেন, হ্যাঁ কি না? গেল। আচ্ছা, তো এই ক্ষেত্রে একজন রাজি হলেও তিনি বলেছেন, কিন্তু সেই ক্ষেত্রে তখন যাকে প্রশ্ন করেছে আমি, সমস্যা আরও আছে, তিনি নিজের এলাকায় নিশ্চয়ই পারবেন, তো তিনি সেটা করতেই পারেন, কিন্তু সমস্যা হচ্ছে দূরে, ধরুন দেখা যাক তিনি আছেন হয়তো হুগলিতে বা মেদিনীপুরে বাস করেন। এবার এরকম একটি সভার আয়োজন করা হয়েছে কোচবিহারে, সেখানে কি তিনি যেতে পারবেন? কারণ তার চাকরি আছে, হাজিরা আছে, পারবেন না। পারবেন কি? পারবেন না। তাহলে কি হলো? তিনি নিজের এলাকাতে পারেন, তাহলে বক্তা হিসেবে ছোটাছুটি করার কাজটা আমাকেই তো করতে হবে, তাই নয় কি? তাহলে সেই ক্ষেত্রেও এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে উত্তরটা নাই আসছে। প্রথম ক্ষেত্রে উত্তরটা হ্যাঁ 2-1 জন দিয়েছেন এখনো পর্যন্ত, তবুও সংখ্যাটা বেশি, সংখ্যাটা আগামীতে অনেকে বলেছেন ভাববো স্যার, চেষ্টা করব।
নিশ্চয়ই করব, পারবো, এই ব্যাপারগুলো কিন্তু কনফার্ম না করেছেন হয়তো 5 থেকে 6 জন, সেগুলোতে আমি যাব আগামীতে। বেশ, তারপরের প্রশ্ন, আপনার এলাকার কোনো গ্রুপ সদস্যকে, আমাদের হোয়াটসঅ্যাপ পরিবারের সদস্যকে যদি অন্য কোনো আশাকর্মী বা স্বাস্থ্যকর্মী চাইল্ডহুড ভ্যাকসিন হোক বা আগামীতে যে কোনো ভ্যাকসিনের বেলায় জোর জবরদস্তি করে, যেটা সম্পূর্ণ বেআইনি, এরকম ক্ষেত্রে দেখা গেল আমি তাকে ডকুমেন্ট দিলাম, ফোনে কথা বলে সাহস জোগালাম, তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে আশাকর্মী বলুন, স্বাস্থ্যকর্মী বলুন, যাদের বিপুল সংখ্যায় আগামীতে নিয়োগ করা হবে, তো তারা তার কথা শুনছে না, তাদের সবসময় চাপে রাখছে এবং বলছে কালকে কিন্তু এবার আমি অফিসারদের নিয়ে আসব, পুলিশ নিয়ে আসব, যেটা করোনাকালে হয়েছে, এখন চাইল্ডহুড ভ্যাকসিনের ক্ষেত্রেও কোথাও কোথাও হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি আপনি আপনি আপনার এলাকার কত রেডিয়াসের মধ্যে গিয়ে আপনি সেই গ্রুপ সদস্যের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যকর্মীদের চোখে চোখ রেখে বলতে পারবেন যে না, আপনি বাধ্য করতে পারেন না, করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, যে কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, ডেঙ্গু ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, আপনি কি তখন যেতে পারবেন? এটা কিন্তু জরুরি ভিত্তিতে যেতে হবে। না স্যার আমার অমুক প্রোগ্রাম আছে, না আমার অমুক স্কুল আছে, এগুলো করলে তখন কি হবে? হবে না। এই ক্ষেত্রে উত্তরটা আমি মূলত নাই পেয়েছি, আমি সেটা স্বাভাবিকভাবেই ধরেও নিয়েছি, তাই তো? তাহলে গেল, হ্যাঁ হলে তো খুবই ভালো, না হলে আমিই যাব, আমাকেই যেতে হবে, যেটা আমি করে আসছি এতদিন পর্যন্ত, তাই তো? গেল। আর কি, আর একটা বড় কাজ হলো পাশে থাকা। কিভাবে? চাঁদা, যেটা অর্থনীতি ছাড়া, এই যে গ্রামে গঞ্জে ঘোরাঘুরি বলুন, একটুখানি চা জলপানের ব্যবস্থা, আমার এই পথের খরচা রাহা বলুন, পাথেও বলুন, তাই তো? তো এইগুলোর যে খরচা বা আনুষঙ্গিক যেগুলো আমাদের লাগবে, তার জন্য তো অর্থনীতি চাই। হ্যাঁ, তো আরও অন্যান্য ক্ষেত্রে আইন কানুনের গল্প টল্প এলে তো আরও চাই, সেটা এখন বলছি না আমি, কারণ আমরা অ্যাকচুয়ালি কোনো আইন ভাঙছি না, এটা মনে রাখবেন, আমরা সংবিধানকে রক্ষা করছি, আর্টিকেল 21কে রক্ষা করছি। এই জন্য আমাদের সঙ্গে, আমাদের গ্রুপে অনেক রকম পেশার মানুষ আছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছেন, রাজ্য সরকারি কর্মচারী আছেন, পুলিশ আছেন, চা বিক্রেতা আছেন, দর্জি আছেন, ঠিক আছে, দমকল বা ফায়ার ব্রিগেডের কর্মচারী আছেন, অনেক রকমের মানুষ আছেন, অনেক পেশার মানুষ আমাদের এই গ্রুপে ইতিমধ্যেই সামিল হয়েছেন এবং তারা এটা খুব ভালো করে জানেন। কিন্তু ওই যে সবসময় ছুটে যাওয়া তো তার পক্ষে সম্ভব নয়। একজন বললেন স্যার আমাকে তাহলে দিন 7 আগে জানাবে, আমি দিন 7 আগে কি করে জানাবো? বিপদ এসে পড়েছে, তারপরে 7 দিন বাদে গিয়ে তো লাভ হবে না। তো যাই হোক, কিন্তু তাদের সদিচ্ছা আছে, ঠিক আছে, এটা তো কোনো সন্দেহ নেই, কিন্তু তারা অসহায়, তাদের চাকরি করতে হয়, পেশার ব্যাপার। তাহলে তাহলে কি সেক্ষেত্রে আমাকে এই ভূমিকাটা নিতে হবে? আমার খুশি মনে নিচ্ছি, এটা তো এসব গ্রুপ ফর্ম হওয়ার আগে থেকেই 2020 সালের পর লকডাউনের পর, মানে আনলক হওয়ার পর থেকেই তো আমি গ্রামে গঞ্জে ছুটে যাচ্ছি। আর লকডাউনের সময় ইচ্ছে থাকলেও যেতে পারিনি, যাব কি করে? যানবাহনই তো বন্ধ, আর আমার তো ব্যক্তিগত বাহন নেই, তবু না হয় চেষ্টা করা যেত ব্যক্তিগত বাহন থাকলে, সেটা আমার নেই। তো যাই হোক, তবু আর তবুও আমি আশপাশে যতটা যাওয়া যায়, 4 চাকা ছাড়া, 2 চাকা ছাড়া, মানে মোটর বাইক ছাড়া যতটা যাওয়া যায় আমি কভার করেছি। কিন্তু কি করব, লকডাউন চলছে। তাহলে তাহলে আপনারা আর কিভাবে থাকতে পারেন? অর্থনৈতিকভাবে। চাঁদার ব্যাপারটা বলি, অনেকেই আমাকে চাঁদার কথা বলছেন, মানে বাৎসরিক হোক, মাসিক হবে না, বাৎসরিক কি করতে হবে। সেই ক্ষেত্রে আমার একটা আপত্তি আছে, কারণ আমি সাম্যবাদী নই। আপত্তিটা কি? প্রথমত দেখুন, আমরা একটা চাঁদার হার বেঁধে দিলাম,
কি বা বছরে বললাম 1,000 টাকা বা 600 টাকা বা 700 টাকা, যাই হোক, যেটা সবাই মিলে বসে ঠিক করলাম। কিন্তু দেখা গেল সেখানে আমাদের গ্রুপে 1,00,000 টাকা বেতন পাওয়া বা মাসে 4 লাখ 5 লাখ উপার্জন করা ব্যবসায়ী বা 1,00,000 টাকা বেতন পাওয়া অধ্যাপক আছেন, শিক্ষক আছেন। আবার 3,000 টাকা কোনো রকম করে উপার্জন করেন মাসে, বা কিছুই করেন না, বই উপহার হিসেবে দেওয়া হয়েছে, এরকম বহু মানুষ। হ্যাঁ, বলে দিই, বেশ কিছু বই, সব বই প্রায় উপহার হিসেবে রাখা আছে সহযোদ্ধাদের সৌজন্য এবং আমার ব্যক্তিগত উদ্যোগ, প্রতি বইমেলাতেই থাকে। সেরকম ব্যক্তি, বিশেষ করে যারা এখনো পড়ুয়া ছাত্র, কিছু করেন না এবং আনএমপ্লয়েড, তারাই অগ্রাধিকার পাবেন। আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। কলেজ স্ট্রিট থেকে কিন্তু নিতে হবে, কফি হাউসে আমি থাকি, ওই বইগুলো কুরিয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? হ্যাঁ, আর যারা, হ্যাঁ, আর একটা ব্যাপার পরে বলবো, এখানে বলছি না, দরকার হলে কালকে একটি লাইভ করে, লাইভের কিছুদিন ব্রেক নেব। তো যাই হোক, তো এটা গেল। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমি যেটা ভেবেছি, চাঁদার ক্ষেত্রে আমাদের বসতে হবে। আমি এখনই অনেক সময় নিতে চাইছি, কারণ এটা সবার উপর আমি চাপাতে চাই না। গেল, ঠিক আছে? সবার ক্ষেত্রে সমান চাঁদা হতে পারে না, আর পারে না, উচিত নয়। তাহলে আরও একটা সমস্যা হবে, সেটা হলো যে দায়িত্ব কে নেবে এইসব আর্থিক যারা করবেন? ধরুন আমাদের গ্রুপে তো 301 জন মেম্বার হবে। হ্যাঁ, 100 অলরেডি 103-104 জন হয়ে গেছে। যেভাবে মানুষ অনুরোধ জানাচ্ছেন, আমি যদি সবাইকে এখন অ্যাড করে নিই, বহু আগেই 1,000 জন হয়ে যেত, কিন্তু আমি এই ব্যাপারে খুব রেস্ট্রিকটিভ বলেই 103 বা 4 জনের ব্যাপারটা এসেছে আপাতত। তো তাহলে ধরুন 301 জন আমি রাখবো বলেছি। না, সিদ্ধার্থ, ওই বই আর নেই, ওটা অন্য প্রকাশনার বই, বড় প্রকাশনার বই, ওটা তো তারাই করেছিল। তো সেখানে তোমার আগ্রহ থাকলে বলো, আমি এখন আর ওই সব প্রকাশনার বিজ্ঞাপনও দিই না, বলি না। আমি পলিসি মেনটেন করি, চেষ্টা করি আমার ব্যক্তিগত জীবনে। আমাজনেও আমার একটি বই আছে, ইংরেজি বই, তার লিঙ্কও আমি দীর্ঘদিন আগে করোনা কাল থেকেই দেওয়া বন্ধ করেছি, যেহেতু আমাজনে আছে, ঠিক আছে? তো যাই হোক, কেউ কেউ আগ্রহ দেখালে আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছি, তারা ইংরেজি বই যারা পড়তে চান পড়বেন। তবে এটা কিন্তু করোনার আগেকার লেখা, 2000 পুরনো বই, তখন ওখানে কিন্তু এগুলো পাবেন না কিছুই। যাই হোক, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এখনো আমি এই আর্থিক ব্যাপারটা চালু করতে চাইনি। কে দায়িত্ব নেবে? আমার পক্ষে ওটা সম্ভব নয়। আর 301 জন যদি মাসে একটা চাঁদা দেন, তার হিসেব রাখা, তারপরে তাঁরা, এখন আমরা তো সবাই ভদ্রলোক না, বলবে বাবা 300 জন যদি হয় তাহলে 100 করে হলে এত টাকা হয়, 200 করে হলে এত টাকা হয়, 300 করে হলে এত টাকা হয়, তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায়, অডিট কোথায়? হ্যাঁ, আমি ওসবে নেই, আমি কাজ করব না, ওইসব ভদ্রলোকের মানসিকতাকে সামলাবো, আমি ওই দিকে নেই। কেউ যদি দায়িত্ব নিতে চান, ট্রেজারার হতে চান, সমস্ত হেডেক নিতে চান, তাহলে আমাকে জানাবেন। আই এম দ্য লাস্ট পারসন টু ডাইভ ইনটু দ্যাট ডানজিয়ন। তাহলে আমার কি সিদ্ধান্ত শুনে রাখুন, যেটা আমি এখন ভাবছি। বইপত্র সংগ্রহ, ওইখানে বইয়ের কথা বলেছিলাম, বইপত্র সংগ্রহ করুন সাধ্যমতো, পাশে থাকুন। সেখান থেকেই আমি যে পাথেয়, যেভাবে লড়াই করে এতদিন চলেছি, ওটা দিয়েই তো চালিয়ে যাচ্ছি। 4-5 বছর হয়েই গেল, 2020-21 থেকে 5 বছর তো হয়েই গেল। সেভাবেই আমি চালাতে পারবো আরও কিছুদিন বলে আমার বিশ্বাস। কারণ মানুষ যদি, আপনারা যদি অন্তত এই জায়গাটা বোঝেন, বা কেউ যদি মনে করেন যে আমি একটা বই সংগ্রহ করেছি, এটা দিয়ে আজীবন কাটিয়ে দেবো, সেটা তাঁর ব্যাপার। এটা তো তারা যদি না বোঝেন যে বইগুলো সমৃদ্ধ হতে সাহায্য করে, বা পাশাপাশি আগামীর জন্য, পাশাপাশি এই লড়াইয়ের রসদ জোগায়, এই সমস্ত কিছু মিলিয়ে তারা যদি মনে করেন, তো তারা করবেন সংগ্রহ, না হলে করবেন না। এইবার প্রশ্ন হচ্ছে যে
বই যদি আপনি যদি অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউট করতে চান, কিন্তু দেখা গেল যে আপনি বাংলা বই পড়তে পারেন না, এরকম দু একজন পাওয়া গেছে। কিন্তু ভিডিওটা শুনে বুঝতে পারেন বাংলা, ভিডিও শোনেন, লাইভ শোনেন, বাংলাটা শুনে বুঝতে পারেন, কিন্তু ইংরেজি কিন্তু বাংলা বই পড়ে যে সাহাবি উদ্ধার করাটা তার পক্ষে মুশকিল। তো সেই ক্ষেত্রে কি তাকে গ্রুপে যুক্ত করব না? নিশ্চয়ই করব, আন্তরিকতা দেখে করব। কিন্তু সেক্ষেত্রে আমি সেই রকম ব্যক্তি যারা দু একজন আছেন আমাকে জানাবেন যে তারা বই বাংলা পড়তে পারেন না, তাদের কাছ থেকে আমি এই দান গ্রহণ করব। সেটা কিন্তু দান, সেটা কিন্তু ডোনেশন নয়। দান এবং ডোনেশনের মধ্যে ফারাক আছে, বোঝাতে পেরেছি? আর এই দান স্বেচ্ছায়, কোনো রকম চাঁদা নয়। যারা আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকে যখন আমি বলেছি এখন দরকার নেই, যদি মনে হয় বলবো, তখন তারা দেবেন। সেটা দান, নো নট সাবস্ক্রিপশন, নো চাঁদা। তাহলে স্বাভাবিক তারা বলেছেন যে আমরা বাংলা বুঝতে পারি না, এরকম দুজন পাওয়া গেছে, মনে হয় যতদূর, 2 থেকে 3 জন পাওয়া গেছে। তারা এইভাবে পাশে থাকতে চেয়েছেন এবং তারা বলেছেন যে স্যার আমি তো বইটা নিলে বাড়িতে পড়েই থাকবে, তো বরঞ্চ অন্য কেউ পড়ুক বইটা। আর আমাদের যে পরিচিত, বিশেষ করে আমার মহলে, তারা তো সবাই হিন্দি স্পিকিং বা বাংলা পড়তে পারে না। তো তারা এরকম একটা অপশন আমাকে দিয়েছেন। তো বইমেলার পরে অবশ্যই তাদেরকে এই ব্যাপারটা বলেছি, একটু সময় দিন, আমি এই ব্যাপারটা আপনাদের সঙ্গে যোগাযোগ করব, বা আপনারা আমার সঙ্গে যোগাযোগে থাকুন। আপনারা অবশ্যই আপনাদের কাছ থেকে এটা নেওয়াটা যুক্তিযুক্ত হবে, কারণ আপনারা বই সংগ্রহ করে পাশে থাকতে চাইলেও পারছেন না, যেহেতু বই থেকে আপনারা বইটা মনে করছেন যে পড়েই থাকবে বা কিছু। বেশ, এটা যুক্তি আছে। সেটা 2 জন না 1 জন এরকম পাওয়া গেছে, আমি দেখে নিচ্ছি। তো সেটা কীরকম হবে সেটা তাদের সঙ্গে কথা বলে যতটুকু প্রয়োজন মনে হবে বা আমার দরকার মনে হবে সেটাই বলবো। বাকিদের কাছ থেকে দরকার নেই, যারা বই সংগ্রহ করতে পারছেন বা বাংলাটা পড়েন, তাদের ক্ষেত্রে আগামীর জন্য সংগ্রহ করুন, তারা স্বেচ্ছায় সংগ্রহ করুন, ঠিক আছে? আর এরপরেও বলছি, এরপরেও কেউ কেউ আছেন এমন যারা গ্রুপকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। তারা ডোনেশন ব্যাপারটা নয়, তারা দান হিসেবেই বলতে চাইছেন, এরকমও দেখেছি যে তারা ওইসব ওই ট্রেজারার করে ওই সব অডিট ফডিট এগুলো নিয়ে আগ্রহী নন। তিনি আমাকে পুরোটাই বিশ্বাস করে এ ধরনের কোনো রকম কিছু জটিলতা ছাড়াই তারা কিছু পাশে থাকতে চেয়েছেন। তাদেরকে আমি এই মুহূর্তে হতাশ করছি, কারণ আপনারা তো বই সংগ্রহ করছেনই, বই সংগ্রহ করুন, আমি না করে দিয়েছি মানুষকে। এখন এমন 2-1 জন থাকেন, তাদের কথা আলাদা, তো তারা ব্যাপারটাতে এতটাই কষ্ট পান, দুঃখ পান, সেই ব্যতিক্রম হয়তো তারা ধরার মধ্যে নয় আর কি। কিন্তু যারা অনেকেই এরকম প্রস্তাব দিয়েছেন তাদের বলেছি এখন লাগবে না। তো তারা যদি আগামীতে এইরকম চাঁদা ছাড়াই স্বেচ্ছায় যদি কোনো কিছু দান হিসেবে এই কাজকে দিতে চান, এটা আমাদের কাজ, এটা তারে তারা স্বাগত, কিন্তু এখন দরকার নেই, এই মুহূর্তে দরকার নেই। আচ্ছা, গেল। আরও একটি বিষয় বলি, চাঁদার একটা সমস্যা হলো এই যে এমন কিছু মানুষকে আমি এই গ্রুপে যোগ করেছি এবং আগামীতে করব, যারা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল বা কিছু করেনি না, কিন্তু তারা উদ্যোগ নিতে পারেন, সভার উদ্যোগ নিতে পারেন, ক্ষমতা আছে, তাদের কমিউনিকেশন আছে, তারা বিচ্ছিন্ন নন। জনবিচ্ছিন্ন হলে তো আপনি নিজের এলাকায় সভা করতেই পারবেন না। তো সেই রকম ব্যক্তির কাছ থেকে কি আমি চাঁদার আশা করব? আর এরা তো আমাদের অ্যাসেট, উল্টে তাদেরকে দেব, উল্টে তাদেরকে আমি আমার তরফ থেকে যথাসাধ্য তাকে হেল্প করব। ভাই, তুমি তো বেকার, কিছু করছো না, তুমি এইখানে সবার উদ্যোগ নিচ্ছ, ঠিক আছে, আমি আছি তোমার পাশে, তোমার সভাতে যা খরচ হবে আমি তো দেবই, পাশাপাশি তোমার উদ্যোগ নেওয়ার কারণে তোমার যে ছোটাছুটি বিভিন্ন সেই ব্যাপারটাও আমি দেখব। এটাই তো তাকে বলবো নাকি চাঁদার কথা বলবো নাকি? বলবো? আপনাদের কি মনে হয়?
তাকে কি বইয়ের কথা বলবো? তাকে তো বই উপহার দেব, যদি সে বই পড়তে পারে বা পড়তে চায়। এরকম মানুষকে তো বই উপহার দেব, এরকম মানুষের জন্যই তো উপহার অপেক্ষা করছে। আমি প্রথমে বইয়ের কথা বলেছিলাম একটু হাওয়াটা, মানসিকতাটা বুঝে নেওয়ার জন্য, এবং সেই সময় হোয়াটসঅ্যাপে কিছু কিছু মেসেজ এসেছে এই বইয়ের ব্যাপারে। আমি তো সেই সব মানসিকতাও আমি বুঝে নিয়েছি। ওই সব ব্যক্তিকে গিয়ে আমি কোনোদিন গ্রুপে অ্যাড করব? কোনো দিনও অ্যাড করব না। সেটা বোঝার জন্যই আমি ওই বই কেনাটা বাধ্যতামূলক বলিয়াছিলাম। অধমকে এখনো ভালো করে আপনারা চিনতে পারেননি। অধম শুধু করোনা ভ্যাকসিন নিয়ে লেখে না, অধমের অনেক অনেক রকমের কন্টেন্ট আছে, অনেক রকমের লেখালেখি আছে। তো ওটা আমি বুঝেছিলাম। এভাবেই বলা যায় নাকি? তাহলে এই সব মানুষ কি করবে? হ্যাঁ, তারা আমার বই কিনে তারপরে আমার গ্রুপে সামিল হবে? হ্যাঁ, না। এবং এইসব কিছু কিছু প্রতিক্রিয়া যারা হোয়াটসঅ্যাপে জানিয়েছেন তারা সবাই অর্থবান, আমি জানি, এবং তারা আসলে আদৌ এই কাজটা ডেডিকেটেডলি করতে চান না, এবং তারা শুধু ওই অনলাইন থেকে জেনে শুনে নিজেদের পরিবারকে সতর্ক করার চিন্তাভাবনায় আছেন। তো তাদেরকে আমি এইরকম একটা বার্তা দিয়ে একটুখানি আলাদা করতে চেয়েছিলাম। কারণ কি বলুন তো? কারণটা এটাই যে এত এত আবেদন, এত এত অনুরোধ, যাদের আমি আগে কখনো দেখিনি তারা তো আছেনই, তাদের কেউ কেউ এসেছেন, অনেকেই এসেছেন, আগামীতে আসবেন। কিন্তু এছাড়াও আরও তো আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলে দেখবেন একেবারে জ্যাম হয়ে গেছে। তো তাঁদেরকে আমি কি করে আলাদা করব? তো এইরকম একটা বার্তা ছুড়ে দিতে হবে যে একটি বই আপনাকে সংগ্রহ করতেই হবে, ব্যাস। তাই তো? কি এতদিন যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন, লেখালেখি পড়ে থাকেন, তাহলে বোঝা উচিত যে এই লোকটা এটা বলছে কেন। তো আপনারা সেটা বুঝলেন না, আপনি ভাবলেন যে লোকটা ব্যবসা করতে চাইছে, বই বিক্রি করতে চাইছে। তো হ্যাঁ, এটাই আপনারা বুঝলেন। তার মানে আপনারা আমাকে বোঝেননি। আমার লেখালেখি ভিডিও আগে আমি যা যা বলেছি, বিভিন্ন অভিজ্ঞতা, আগের দিনই এক পিতা পিতা পুত্রকে নিয়ে লিখলাম, এত এত কিছু লিখে যাচ্ছি, কত মানুষের অভিজ্ঞতা। আজ আরো একটা অভিজ্ঞতা হয়েছে, জানেন তো? সেটা কি আজকে বলবো? না, ওটা আলাদা করে মনে হয় বলতে হবে। দেখি যদি সময় পাই বলবো, কারণ আমার সহযোদ্ধারা ভিডিও দীর্ঘ হলেও শোনেন, এটাও একটা ফ্যাক্টর। এখান থেকেও আমি বেছে নিতে পারি, বুঝে নিতে পারি, প্রশ্ন করে বুঝে নিতে পারি যে কারা আমার সঙ্গে আছেন, ছিলেন, থাকবেন। বলবো ওটা অভিজ্ঞতাটা। একটা বাঁশিওয়ালার বংশীবাদকের ভিডিও দিয়েছি না ফেসবুকে, তাকে নিয়ে সেই কাহিনী শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে আপনাদের, যে মানুষ কত বিচিত্র এই পৃথিবী। বলবো আপনাদের, এখানেই বলবো, আগে এইটা বলে নিন। তাহলে আপনারা শুধু বাদ দিন যারা বেকার কিছু করে না, লড়াই করছে, তাদের তো বললাম, তাদের বইপত্র কোনো গল্প নেই, উপহার দেব। আমি একা নই, সহযোদ্ধারাও দেবেন, এরকম আছেন, আছে বই অপেক্ষায়, তারা আসবেন, তাদের আহ্বান জানাচ্ছি, ভাই তোমরা এসো। পড়ুয়া হলে, ছাত্র হলে, বই পড়ার আগ্রহ থাকলে, বাড়ির অবস্থা ভালো না হলে, তেলা মাথায় তেল দিয়ে তো লাভ নেই। তাই এই ধরনের কোনো, তবে কি ইনঅ্যাক্টিভ হলেও এই যে উদ্যোগটা থাকতে হবে, কিছু একটা উদ্যোগ থাকতে হবে। শুধুমাত্র তথ্য অমুক তমুক এগুলো তো ঠিক আছে, সে তো ফেসবুকেও থাকবে, কিন্তু এইটা হলো অফলাইনের ব্যাপার। তাই আবার বলছি, যদি আপনাদের মনে হয় যে আপনি বই সংগ্রহ করতে চাইছেন না, ঠিক আছে, ওয়েলকাম, কোনো ব্যাপার নেই, করবেন না, কোনো দরকার নেই। কিন্তু এই যে বাকি কাজগুলো বললাম, দুটো কাজ মূলত, এখন কাকে কোন আশাকর্মী থ্রেড দেবে সেটা তো ভবিষ্যতের গর্ভে, কিন্তু ইমিডিয়েট যে দুটো কাজ আপনি করতে পারেন, ঘরোয়া সভার উদ্যোগ নেওয়া,
20 জন অন্তত নিয়ে সেটা করুন, উদ্যোগ নিন, করতে থাকুন। বা কোনো সভায়, সেটা আপনার এলাকা শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা হতে পারে, সেখানে বক্তব্য রাখার দায়িত্ব নিন। আমার এই ভূমিকাটা করলে আমার অনেকটা লাঘব হবে, আমার ভার লাঘব হবে। আপনাকে কোনো কিচ্ছু অর্থনৈতিক অবদান রাখতে হবে না, বই সংগ্রহ করতে হবে না, কন্ট্রিবিউশন রাখতে হবে না, কারণ আপনি তো সেখানে অ্যাক্টিভ ভূমিকা নিচ্ছেন। তখন তো এগুলোর কোনো দরকারই নেই। তখন উল্টে আপনাকে কিছু দেওয়া যায় কি না আমাদের পরিবারের পক্ষ থেকে, কোনো, আমাদের সাধ্য কম, আমার সাধ্য তো এখনো তেমন কিছু নেই, আমাদের কর্মকাণ্ড তো এখনো বিপুল আকার নেয়নি, তাই না? একটু একটু করে আমরা বাড়ছি, বিট বাই বিট। তো সেই ক্ষেত্রে আপনাকে কেন বলবো যে আপনি বই সংগ্রহ করে আমাদের গ্রুপের অর্থনীতিকে বাঁচিয়ে রাখুন? বলবো না। তাহলে এই দুটোর একটা নিন দায়িত্ব। বক্তা হিসেবে যেখানে আমি যেতে বলবো, এই তো আগামীতে রয়েছে, বেশ কয়েকটা জায়গায় যাওয়ার কথা রয়েছে, তো সেখানে আপনি যান তাহলে, বা উদ্যোগ নিন। তাহলে তাহলে আপনি কোনটা করতে পারবেন? আমার মনে হয় আপনাদের এই যে শেষ অপশনটা, অর্থনীতির অপশনটা, যেটা চাঁদার পরিবর্তে বইয়ের ব্যাপারটা রেখেছিলাম, সেটাই আপনাদের পক্ষে সুবিধাজনক হবে, তাই না? সেটাই তো আমি দেখতে পাচ্ছি বই মেলায়, তাই না? অনেকে তো বলেই দিচ্ছেন পরিষ্কার, স্যার আমি অমুক ডিপার্টমেন্টে আছি, স্যার আমি পারবো না। দোষ দিই না, পারি না, আমি পারবো না, আমি সামনে আসতে পারবো না, আড়াল থেকে যেভাবে যতটা পারি আপনাদের সাহায্য করব। তো আড়াল থেকে সাহায্য করা মানে তো ওটাই থাকছে, তো সেটাকে আমি চাঁদা বলবো না, দান বলবো? বই সংগ্রহ করুন, ওটাই তো বড় কাজ। এই যে অনেকে যারা সংগ্রহ করেছিলেন তারাও তো উপহার হিসেবে রেখে গেছেন, সেটা করুন, তাদের কাছে আমরা ছড়িয়ে পড়ি, তাই তো? বেশ গেল। এবারে আসছি, কাদেরকে আমি যোগ করব না এখন, পুরনো পরিচয় থাকা সত্ত্বেও। নাম বলার কোনো দরকার নেই, স্ট্রেট। জানি না তারা ভিডিও দেখবেন কিনা, কারণ তারা দেখেন না, তাদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরে গেছি তারা দেখেন না। নাম্বার 1, তারা আমাকে ফলো করেন না, এবং তাদের আমি দীর্ঘদিন কোনো রকম আমার ফেসবুকে কোনো অ্যাক্টিভিটি পাইনি, হোয়াটসঅ্যাপে কোনো অ্যাক্টিভিটি নেই তাদের। অথচ তারা প্রথম দিকে আমার সঙ্গে, মানে আমার তখন তো আমরা একসঙ্গে পথে নেমেছিলাম, এরকম কেউ কেউ ছিলেন তখন, বেশ। কিন্তু বর্তমানে আমাকে যারা ফলো করেন এবং আমার অ্যাক্টিভলি আমার হোয়াটসঅ্যাপে আছেন এবং গ্রুপে যুক্ত হয়েছেন, তাদের প্রায় সবাই নতুন। তারা ওই আগেকার যারা আমরা পথে নেমেছিলাম তাদেরকে তারা চেনেনি না, কারণ তারা হারিয়ে গেছেন। মানে আমার এই গ্রুপের কথা বলছি, আমার এই ফেসবুক বা আমার এই যে অ্যাক্টিভিটি, সেই ক্ষেত্রে যারা আসছেন দেখা করতে, তারা ওই যে প্রথম দিকে আমরা পথে নেমেছিলাম, যারা মৌরালিতে বলুন, সোদপুরে বলুন, তাদেরকে চেনে না। এবং তারাও আমাদের এই সহযোদ্ধাদের যারা আমার সঙ্গে আছেন এখন, তাদেরকে চেনেন না। কেন? ভেরি সিম্পল। সেই সময় যারা নেমেছিলেন পথে আমাদের সঙ্গে, একটা সময়ের পরে 2-1 বছরের মধ্যেই তারা পুরোটাই মিউট হয়ে যান, তারা সরে যান, তাদেরকে আর আমি দেখতে পাইনি। হোয়াটসঅ্যাপেও তারা যোগাযোগ রাখেন না, আমার সঙ্গে দেখা করা দূরের কথা। তাদের একটা উল্লেখযোগ্য অংশ, সবাই নয়, চিকিৎসা তারা করছেন, তারা প্রাকৃতিক চিকিৎসা করছেন, ঠিক আছে, বেশ, তারা প্রাকৃতিক চিকিৎসা নিয়েই ব্যস্ত থেকেছেন। কিন্তু গ্রামেগঞ্জে প্রচারে, অফলাইনে যে একটা বড় ভূমিকা থাকতে পারে, যে কাজটা তাঁদেরও করা উচিত ছিল, তারা করেননি। আমি যতদূর জানি করেননি। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারটা জানার পরে, হ্যাঁ অনুপম, তোমাদের মতো গতিপয় তারা আছো, হাতে গুনে বলা যায়, যাই হোক, কিন্তু তারা ওই চিকিৎসার সঙ্গে যুক্ত নও, পরিষ্কার করে বলি। কিন্তু যারা সেই সময় প্রাকৃতিক চিকিৎসার কথা বলেছিলেন, মানে সেই করছিলেন, মানে সেই সূত্রে
যারা ভ্যাকসিন বিরোধী, যেহেতু তারা প্রাকৃতিক চিকিৎসা করেন, কেউ আয়ুর্বেদ করেন, কেউ পঞ্চগব্য করেন, বিভিন্ন রকমের ব্যাপার আছে, বা কেউ কেউ বিশেষ ডায়েট দিয়ে করেন, বিভিন্ন রকমের ব্যাপার আছে যারা করছিলেন, বা কেউ কেউ রেইকি দিয়ে কাজ করছিলেন, বেশ কেউ তারা ছিলেন তখন। কিন্তু কিছুদিন পরেই তাদেরকে আমি দেখতে পেলাম না। কোথায় তারা? আমি খোঁজ নিয়ে জানলাম, আমি তো খোঁজ নিই সবাই, তারা আছেন, ফেসবুকেও আছেন তা নয়, কিন্তু আমার প্রোফাইলে তারা অ্যাক্টিভ নন, বা আমার হোয়াটসঅ্যাপে তাদেরকে দেখতে পাই না। তারা কি করছেন? তারা চিকিৎসা করছেন মানুষকে, প্রাকৃতিক চিকিৎসা। কেউ রেইকি চিকিৎসা করছেন, কেউ ডায়েট দিয়ে চিকিৎসা করছেন, কেউ পঞ্চগব্য দিয়ে চিকিৎসা করছেন, বেশ করুন। কিন্তু এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডের কথা বলার পরই তাদের কাউকে কাউকে আবার দেখা যাচ্ছে, দেখা করতে আসছে। কেন? এতদিন কোথায় ছিলেন? না, বনলতা সেনের মতো নয়, বলছি না আমি। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন না। এতদিন কোথায় ছিলেন? না, ওটা নয়, ওরকম করে বলবো না আমি। আমি সির্ফ এরকম করে বলবো, এতদিন কোথায় ছিলেন? তো একটা কথা স্রেফ আপনাদের বলবো, কিছু মনে করবেন না। আমি তো এখন যাই বলি না কেন, যে কাজই করি না কেন, যেখানে পৌঁছে, যতটুকু পৌঁছেছি, আপনাদের যারা আমার সহযোদ্ধা তাদেরকে নিয়েই তো পৌঁছেছি। তা সত্ত্বেও কি বন্দুক বা নিন্দুকের মুখ বন্ধ করা গেছে? যায় না, ওটা চলে, তাতেও একটা অ্যাড হোক না কেন। দেখুন, আমার মনে হয় দুটি মানসিকতাই বিপজ্জনক, মানে একই মানসিকতা দুটো রঙে দেখা যায়। এই যেমন ধরুন, ফার্মা কোম্পানির যারা দালাল চিকিৎসক, ব্যতিক্রম তো আছেন, আমি বারবার বলি, আমি জেনারেলাইজেশনে বিশ্বাস করেন। আই ডোন্ট বিলিভ ইন জেনারেলাইজেশন অর ওভার সিম্পলিফিকেশন। যারা রয়েছেন তারা যেমন মনে করেন কি মানুষ যত অসুস্থ হবে তত আমাদের নার্সিংহোম গমগম করবে, তত আমাদের রোগী হবে, তত আমাদের মুনাফা হবে। তাহলে এই কারণেই আমি দুটো লাইন বহু আগেই লিখেছিলাম, অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ। তাই তো? আচ্ছা, এইটা কি শুধুমাত্র ফার্মা লবির যারা দালাল চিকিৎসক তাদের ক্ষেত্রেই প্রযোজ্য? এই মানসিকতাটা, মানে মানুষ অসুস্থ হলে আমি লাভ করব, আমার কাছে রোগী আসুক, আমি আরো দিন দিন ফি বাড়াবো, এইটা কি শুধু ফার্মা লবির সঙ্গে যুক্ত হলেই হয়? এই মানসিকতা আর অন্য ক্ষেত্রে, যদি কেউ আয়ুর্বেদের হয়, কেউ প্রাকৃতিক চিকিৎসার হয়, বা কেউ ডায়েটের হয়, বা কেউ রেইকির হয়, আরও সব আছে, তো তাদের মধ্যে কি এটা কাজ করে না? করে, আমি ফিল করি, আমি জানি। এনিমিজ উইদিন আস। তো তারাও কিন্তু এটা মনে মনে, সবাই নন, ব্যতিক্রম তো আছেনই। যেমন ফার্মালবির চিকিৎসকদের মধ্যেও ব্যতিক্রম আছেন, আমি তাদেরকে চিনি কাউকে কাউকে। সেরকম প্রাকৃতিক পন্থায় চিকিৎসা করেন যারা, তাদের মধ্যেও ব্যতিক্রম আছেন, কিন্তু তারা ব্যতিক্রমী। বেশিরভাগ তারা কি চান? রোগী, মানুষ অসুস্থ হোক, যত হবে তত ভালো, আমি রেইকি দিয়ে সারাবো, আমি ডায়েট দিয়ে সারাবো, আমি আয়ুর্বেদ দিয়ে সারাবো, আমি বিভিন্ন রকমভাবে, মানে আমার পন্থায় সারাবো। ব্যাপারটা তাহলে এক হলো না? ব্যাপারটা কি তাহলে এক হলো না? ব্যাপারটা কি তাহলে এক হলো না? একই তো হলো। অসুস্থ করাটা ওদের লক্ষ্য, সুস্থ থাকাটা আপনার চ্যালেঞ্জ। ব্যাপারটা তো এক হলো, হলেই তো গেল। শুধু আপনার রংটা আলাদা হলো, ওটা ফার্মা, এটা প্রাকৃতিক। রাজীব দীক্ষিত কে মনে আছে? মনে আছে। আমি কিন্তু স্বীকার করে নিচ্ছি, এই মহান ব্যক্তিটিকে করোনা কালের আগে আমি চিনতাম না। তখন আমার ক্ষেত্রটা ভিন্ন ছিল, তখন আমার ওঠা বসা ভিন্ন মানুষের সঙ্গে ছিল, অন্য জগতের সঙ্গে ছিল। যদিও ভেতরে ভেতরে আমার বাবার ব্যাপারটা ছিল সব সময়, আমি ওষুধপত্র খেতাম না, চেষ্টা করতাম অ্যাভয়েড করার, এগুলো তো ছিল যতটা সম্ভব। কিন্তু প্রশ্ন ছিল এটাই যে
আমার পরিমণ্ডলটা অন্যরকম ছিল। আর এই পরিমণ্ডলে আমি যেসব ব্যক্তিদের চিনতাম, চেনার কথা ছিল, লেখক, সাহিত্যিক, সেলিব্রিটি, এদেশ বিদেশ, তাদের মধ্যে রাজীব দীক্ষিত মহাশয় পড়েন না বলে চিনি না, কারণ তাকে তো মেন স্ট্রিমে পাওয়া যায় না, তার কথা বলে কেউ বলে না। তো করোনাকালে আসার পরে, শুরু হওয়ার পরে আমি তার কিছু ভিডিও দেখে ধন্য হতে পেরেছি। শুধু জানাশোনার বিষয়ে নয়, সেগুলো আমরা এখনো জানতে পারি। আমিও অনেক বেশি কিছু রিসার্চ আপনাদের সামনে এনেছি, যেটা রাজীব দীক্ষিত মহাশয় সেই সময় ছিল না। তবুও তিনি তার প্রজ্ঞা দিয়ে যতটা এগিয়ে কথা বলেছেন, সেটা তার জন্য রিসার্চ লিঙ্ক লাগে না। প্রজ্ঞা, উইস্টাম, হি হ্যাড দ্যাট থিং। সেই রাজীব দীক্ষিত মহাশয় কি কখনো মনে হয়েছে আপনার তার কথা শুনে যে তিনি একটা বড় ফার্মা কোম্পানি, আয়ুর্বেদের উপর ভিত্তি করে যেমন এই রামদেব বাবা করেছেন, সেরকম কোনো একটা সাম্রাজ্য করার পরিকল্পনা তার ছিল না? আমি যতটুকু পড়েছি, যতটুকু শুনেছি, দেখেছি এবং তার কথাবার্তা শুনেছি, আমি নিশ্চিত 100% তিনি চিকিৎসাকে কারো একচ্ছত্র অধিকার হিসেবে দেখতে চাননি। তিনি বলেছেন সেই বার্তাটাই দি ইওর ওন ডক্টর, যেটা রবার্ট এস মেন্ডেলসন বলেছেন, যেটা চিকিৎসক আদিগুরু হিপোক্রেটিস, তথাকথিত মডার্ন মেডিসিন, যাকে ওই যে যার নামে শপথ নেওয়া হয়, তাই তো, ওথ নেয় সেই হিপোক্রেটিস, তিনিও তাই বলেছেন, নিজের চিকিৎসা নিজে করো। সেইটা যখন মানুষ ইমিউনিটি এবং অন্যান্য কিছু পথ্য খাদ্য, লেট ফুড দায় অনলি মেডিসিন, তো এগুলো তো তাঁরা বলেছেন, রাজীব দীক্ষিত মহাশয় সেগুলোকেই তো বলেছেন, তার মতো করে সহজ সরল ভাষায় গ্রামে গঞ্জে গিয়ে পদ্মাসনে বসে বলেছেন। তিনি কি কখনো বড় মুনাফার সাম্রাজ্য গড়ার কথা বলেছেন? বলেননি। কিন্তু উনি যে বাজারটা তৈরি উনি তো প্ল্যানফুলি বাজার তৈরি করেননি, উনি তো মানসিকতা তৈরি করেছেন। এই যেমন আমরা মানসিকতা তৈরি করছি, মূল্যবোধ তৈরি করছি। তো রাজীব দীক্ষিত যে প্রকৃতির কাছাকাছি থাকার মানসিকতাকে উস্কে দিয়েছিলেন, তাতে সর্বশক্তি নিয়োগ করেছিলেন, মানুষের মস্তিষ্কে করাঘাত করে বলেছিলেন, ওঠো, জাগো, নিজের প্রাপ্য বুঝে নাও। বিবেকানন্দের কথাটাকেই আমি এই ক্ষেত্রে ব্যবহার করলাম। রাজীব দীক্ষিত তাই বলেছিলেন, স্বাস্থ্যের ক্ষেত্রে, শেকড়ের ক্ষেত্রে, চেতনার ক্ষেত্রে বলেছিলেন। তো তাকে অনেক মানুষ ভালোবেসেছিলেন, তিনি অনেক মানুষকে জাগিয়েছিলেন, অনেক মানুষকে প্রকৃতির কাছে নিয়ে আসতে পেরেছিলেন। তারপরে কি হলো? এই যে মানসিকতাটা, প্রকৃতির কাছে বাঁচা, শেকড়ে ফেরার আহ্বান, তাকে বাজারে পরিণত করলো কারা? জানেন আপনারা কারা একে বাজারে পরিণত করেছে? তাদেরও এসি রুম আছে, সেখানে ট্রিটমেন্ট হয়। এখন তো উচ্চবিত্তের মধ্যেও তো প্রকৃতিতে ফেরার আগ্রহ বাড়ছে, তারাও আছেন উচ্চবিত্ত, মিলিয়নিয়ার, কোটিপতি, তাঁরাও এখন ফার্মা কোম্পানির ব্যাপারটা বুঝে গেছেন। হ্যাঁ, ইউরোপেও বুঝেছেন, আমেরিকাও বুঝেছেন। তো তাদের পরিষেবা দিলে তো অনেক বেশি লাভ হবে। এই গ্রামেগঞ্জের মানুষগুলো হাভাতে ওদের জন্য সময় দিয়ে আমার কি লাভ, এই মানসিকতা চারদিকে ছড়িয়ে পড়ছে। হায় আমার ভারত, কি সর্বগ্রাসী লোভ, তাই না? তো এই মানসিকতার দ্বারা যদি আপনি চালিত হন, আপনি যে পন্থাতেই চিকিৎসা করুন না কেন, তখন কিন্তু আপনি এই মানসিকতা, যেটা উন্নত মানসিকতা, প্রকৃতির কাছে ফেরার মানসিকতা, তাকে আপনি কি বানিয়ে ফেলবেন? বাজার বানিয়ে ফেলবেন, বাজার। বাকিটা ইতিহাস। তো এমন মানসিকতা যাদের আছে বলে আমার সন্দেহ ভুল হতে পারে।
তার জন্য আমি সময় নেব। যে মানুষ অসুস্থ হলে যত হবে, ফার্মা কোম্পানি ভ্যাকসিন নিয়ে অসুস্থ হবে, ড্রাগ নিয়ে অসুস্থ হবে, আর আমরা প্রাকৃতিক চিকিৎসার দ্বারা তার সেবা করব বিনিময়ে। এইটাই কেন মানসিকতা হবে? কেন এইটা হতে পারে না? আমরা আটকাবো, কেউ অসুস্থ হওয়ার পরে আমি সেবা করব, চিকিৎসা করে কামাবো 1000, 2000, 5000, 30,000, 40,000, আস্তে আস্তে বাড়বে। তারপরে আমার পসার হবে, তখন আমি আরো ফিস বাড়াবো। তারপরে আমি শুধুমাত্র সিলেক্টেড লোকজনের চিকিৎসা করব, এসি রুমের ব্যবস্থা করব, তাই তো 3 স্টার 5 স্টার ফেসিলিটি বানাবো। এইটাই যদি কাম্য হয়, তাহলে এই লোকগুলো কোথায় যাবে? রাজীব দীক্ষিত বা মহাশয়ের যে বার্তা, সেটা কোথায় যাবে? হিপোক্রেটিসের বার্তা কোথায় যাবে? তাই না? তার চেয়ে বরং এটা পাশাপাশি করা যেত না? ঠিক আছে, যারা তো নিয়েছেন, তারা ফার্মা কোম্পানির খপ্পরে পড়েছেন, অবশ্যই তাদের তো চেষ্টা করতেই হবে প্রাকৃতিক পন্থায় ফিরিয়ে এনে সুস্থ করা। পাশাপাশি আর যাতে কেউ না নেন বা তাদেরকে যাতে সতর্ক করা যায়, তার জন্য একটা পাশাপাশি উদ্যোগ নেওয়া যেত না? তার জন্য কোনো পাশাপাশি উদ্যোগ নেওয়া যেত না? যেত। দুটোই চলতে পারে। আপনাকে দিনরাত রোগী দেখছেন, একটু সময় বের করে গ্রামে গঞ্জে যাওয়া যায় না? প্রচারে অ্যাক্টিভ হওয়া যায় না? এই মানুষগুলো কোথায় যাবে? এই মানুষগুলো কি ফেসবুকে আপনার আমার জন্য বসে আছে? ইউটিউবে আপনার আমার জন্য বসে আছে? আমি তো বহু গ্রামে দেখেছি, তারা তো স্মার্টফোনই অনেকের নেই, থাকলেও ডেটা ভরতে পারেন না। তারা কোথায় যাবেন? তারা আমার দেশের নাগরিক নন। নাগরিক বলবো না, মানুষ নন। আমার দেশের কথা বাদ দিন, পৃথিবীর মানুষ নন তারা? তাদের কাছে কে যাবে? আমরাই তো যাব। তো সেই আমরার মধ্যে যদি এই রকম মানসিকতার মানুষ ঢুকে পড়ে বলে আমার সন্দেহ হয়, তো আমি তাকে যত আগেই চিনি না কেন, আমি তাকে গ্রুপে অ্যাড করব না। মার্জনা করবেন, কিছুদিন দেখবো অ্যাক্টিভিটি, তারপরে অ্যাড করব। কারণ আমার মনে হবে, কারণ এই মানুষগুলো এখন এতদিন কোনো যোগাযোগ রাখেননি, কোনো কিছুতে তাদের উদ্যোগ দেখিনি, একবারও বলেননি, এতবার আহ্বান কেউ বলেননি যে আমি আমার এলাকায় একটা সভার উদ্যোগ নিয়েছি, আপনি একটু আসুন, একটু বলুন। বলেননি। ওই সময়ে বলেছেন। সেটা কি কেটে গেছে? করোনা কালের সময়, প্রাথমিক সময়টার পরে সব স্বাভাবিক হয়ে গেছে? ডেঙ্গু ভ্যাকসিন আসছে না, নিপা ভ্যাকসিন আসবে না, তাহলে বলা বন্ধ হলো কেন? অ্যাক্টিভিটি কেন বন্ধ হলো? সবাই চিকিৎসাতেই ব্যস্ত হয়ে গেলেন কেন? আমি একটা গন্ধ পাচ্ছি, আই স্মেল আ র্যাট। তার জন্য আপনারা গালিগালাজ করুন, অটোক্র্যাট বলুন, ডিকটেটর বলুন, কিছু যায় আসে না। এটা আমি গ্রুপটা তৈরি করার উদ্যোগ নিয়েছি, এখানে এই ক্ষেত্রে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আপনারা মতামত দিতে পারেন, সেই মতামত যদি যুক্তিসঙ্গত মনে হয় আমার এই ব্যাপারগুলো শুনে, তাহলে আমি নিশ্চয়ই শুনবো এবং সেটা আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। কি এইরকম মানসিকতা যাদের মধ্যে আছে, তাদেরকে আমার এই মুহূর্তে অ্যাড করব নাকি অপেক্ষা করব? সেটাও আপনারা কমেন্ট করে জানান। কোন মানসিকতা? মানুষকে আগে থেকে অ্যালার্ট না করে শুধুমাত্র চিকিৎসায় নিজেকে মনোনিবেশ করার মানসিকতা, এটা চিকিৎসকের কাজ নয়, আমি মনে করি। তাই তো, এটাই আমাদের, এই কারণেই এই গ্রুপটা। বেশ, তো তবে হ্যাঁ, সেই সময় থেকে নিজের উদ্যোগে দেখা করে গেছেন এবং আন্তরিক বলে মনে হয়েছে আমার। সেই সময় এক সহযোদ্ধা, যাকে নিয়ে আমি এখনো মনে মনে গর্ব করি, অনেককে বলিও, তো সেই সময় তিনি খুবই সক্রিয় উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি কোনো চিকিৎসার সঙ্গেও যুক্ত নন। তো আশা করি আগামীতে তার একটি সাক্ষাৎকার আমি আমার চ্যানেলে বা ফেসবুকে রাখব, যদি তার আপত্তি না থাকে, সেটা পরে দেখা যাবে। তাহলে
এই পর্যন্তই বিষয়। কলকাতাও এবার চলে আসি, তাহলে আমি আশা করি যেটুকু বলতে চাইছিলাম, হ্যাঁ বাঁশিওয়ালার ব্যাপারটা বলি। যিনি বাঁশিওয়ালা মানে বংশীবাদক, আপনারা দেখেছেন ভিডিওটি, কি অসাধারণ বাজান তিনি। আমি তো একটি ছোট অংশ বইমেলা যাওয়ার পথে রেকর্ড করেছিলাম, এবং যতদিন বইমেলায় গেছি সেখানে আমি তাকে কিছু দিয়ে আমি একটা অদ্ভুত তৃপ্তি পেয়েছি। কোনোদিনই ব্যতিক্রম ঘটেনি তার, যেদিন আমি দেখেছি। বেলঘড়িয়া সাবওয়ের তাকে দেখেছি, তো নিশ্চয়ই তিনি এক জায়গায় থাকেন না, বিধাননগর সাবওয়েতেও থাকতে পারেন, কিন্তু এই ভিডিওটি আমি বেলঘড়িয়া সাবওয়েতেই দেখেছি। তো বেশ, তখন আমার মনে হলো যে এই লোকটিকে যদি, আমাদের তো আড্ডা হবেই, সেখানে যদি একটু আমরা ডেকে আনি। তিনি বাঁশি বাজালেন, আমি তো বাঁশিতে মুগ্ধ। আমার বাবা খুব ভালো বাঁশি বাজাতেন, আমার কাকু খুব ভালো বাঁশি বাজাতেন, এই বাঁশের বাঁশি ইনি বাজাচ্ছিলেন। তো বাঁশির সঙ্গে আমার একটা অদ্ভুত যোগ আছে, যদিও আমি একটুও বাঁশি বাজাতে পারি না। এটা আমার জীবনের বড় ব্যর্থতা, যেটা আমি পাইনি। যদিও আমি আমার বাবার বাঁশি কখনো শুনিনি, কাকুর মুখে শুনেছি যে কাকুর চাইতেও বাবা বাঁশি ভালো বাজাতে পারতেন। কিন্তু তারপরে তিনি বাবার বিয়ের পরে বাঁশি বাজানো ছেড়ে দেন, এবং কাকুও বিয়ের পরেই বাঁশি বাজানো ছেড়ে দেন। কারণ কি ছিল? কাকু অবশ্য কারণটা আমাকে এটা বলেছিল যে তার বাঁশি শুনে অনেক, বাঁশির একটা দেখবেন অদ্ভুত রকমের টান আছে, কি একদম মাদকতা আছে, তো সেটাতে তো ওই যে প্রেম ব্যাপার ট্যাপার আকর্ষণ জাগে। তো সেটা কাকুর জীবনে আগেও ঘটেছিল কিছু। তো বিয়ের পরে তাঁর স্ত্রী কাকিমা তাকে বলেন যে তুমি আর বাঁশি বাজাতে পারবে না, কারণ তোমার বাঁশি হলো সর্বনাশের বাঁশি, আর তাই তুমি এটা আর বাজাতে পারবে না, কারণ তাতে করে দাম্পত্যের নাকি অসুবিধে হতে পারে। তো আমাদের অনেক সময় বলা হয় যে স্বামীদের চাপে পড়ে নারীরা অনেক কিছু ত্যাগ করেন, বলা হয়, তো এমনটাই বলা হয় যে তারা ভালো গান গাইতে পারতো, স্বামীর চাপে গান গাইতে পারে না, বারণ করে দিয়েছে। ভালো নাচতে পারতো বা অনেক কিছু করতে পারতো, সংসারের চাপে বা স্বামীর বারণে তারা ত্যাগ করেছেন। কিন্তু একটি উদাহরণ আমি দিলাম, যেটা একদম আমি ভালো করে জানি, যে কাকিমার চাপে কাকু বাঁশি বাজানো বন্ধ করেছিলেন, এবং তারপরে সত্যি তিনি কখনো মুখে ঠোঁটে বাঁশি ঠেকাননি। বিয়ের আগে আমি তাকে বাঁশি বাজাতে দেখতাম, শুনতাম, মুগ্ধ হয়ে থাকতাম, কিন্তু বিয়ের পরে কাকু কোনোদিন বাঁশি ছুঁয়েই দেখেননি। এটা কি ত্যাগ নয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার কাকু যদি বাঁশি বাজানো না ছাড়তেন, কাকুকে জাতীয় কেন আন্তর্জাতিক স্তরে দেখতে পেতেন আপনারা। আমি 84 বাঁশি শুনেছি, শুনেই বলছি। সে বাঁশি তো নেই, তখন তো স্মার্টফোন ছিল না আমার কাছে, আমি রেকর্ডও করতে পারিনি। সেই বাঁশির সুর আমার মস্তিষ্কে এখনো ঘোরে। তখনও আমি 7, 8, 9-এ পড়ি। তারপরে কাকু বিয়ে করেন, ওই রকম সময় কাকু 9, 10-এ, আমি যখন 10-এ পড়ি মাধ্যমিক, তখন বোধহয়, হ্যাঁ সেই সময় কাকু বিয়ে করেন। তো তারপরে আর কাকু বাঁশি ছুঁয়ে দেখেননি। তো এই ত্যাগ শুধু নারীরাই করে, পুরুষেরা করে না। সংসারের কথা বা দোসরের কথা শুনে পুরুষও চলে। তাই এই ধরনের মানসিকতা যেটা প্রমোট করা হচ্ছে, সেটাকে বর্জন করুন, ভাবুন, নইলে কিন্তু পরিবার বাঁচবে না। একপেশে চিন্তাকে বর্জন করুন। এই লড়াইটা শুধুমাত্র ভ্যাকসিন ফার্মা কোম্পানি নয়, এই লড়াইটা অনেক গভীর, অনেক বড় এই লড়াই। আমার ক্ষমতা খুব সীমিত, আমি কতটুকু করতে, যাই হোক, সেই বাঁশি, সে কারণে আমার মধ্যে একটা বাঁশির প্রতি দুর্বলতা আছে। আমি গেলাম, তার সঙ্গে কথা বললাম, আমি ভাবলাম যে ঠিক আছে, আমাদের আড্ডা এবারে তো হয়েছে। আমাদের সহযোদ্ধারা তারা একটি সুন্দর প্রোগ্রামও করেছিল গতবারে, আপনারা জানেন, 3 জন। তো এবার আগামীবারে নয় এই মানুষটিকে আমরা ডেকে নিলাম। তিনি বললেন, আমি কোথাও বাজাই না, স্ট্রেট বললেন, আমি এভাবেই পথে ঘাটেই শুধু বাজাই, আমি কোথাও যাই না, যাবও না। বেশ,
দীপ্ত কণ্ঠস্বর, একদম তাতে কোনো দ্বিধা নেই। কি কি মনে হচ্ছে এই প্রস্তাব যদি এর চেয়ে অনেক এরকম মাসি বাজানোর লোকের অভাব নেই, তাকে যদি দেওয়া যায় যারা আছেন এখন জগতে, যে আমাদের যে প্রায় 200 জন মানুষ সমবেত হয়েছিলাম, পরে তো আরও হব, এরকম একটা মঞ্চে তাকে যদি বাঁশি বাজানোর জন্য ডাকি, তিনি না করবেন? আমি টপ লেভেলের কথা বলছি না, যারা এখন এমনিতেই বাঁশি বাজান, মঞ্চে বাজান, আছেন তো অনেকে, তারা না করবেন? করবে না। আমি এরকম 2-3 জনকে জানি যারা বললে তারা আনন্দে করতে আসবেন। তো ইনি কেন করলেন, না করলেন? এখানেই শেষ নয়। বললাম আপনি কোথায় থাকেন? বললাম মথুরাপুরে, ওখানেই বাড়ি। বেশ, আমি বললাম আপনার বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? একটু ডিরেকশন যদি দেন। কেন? না, আপনি তো মানে স্বাভাবিকভাবেই আপনার পরবর্তীকালে আর্থিক সমস্যা হতে পারে। এখন তো আপনাকে না হয় পাচ্ছি পথে, কিন্তু পরে দেখা গেল আপনাকে আর পেলাম না। তখন যদি আমরা, আমার সঙ্গে সব্যসাচীও ছিল, যদি আপনার পাশে দাঁড়াতে চাই, কারণ আপনার বাঁশি এত ভালো, আমি ব্যক্তিগতভাবে অন্তত চাই যে আপনি যেন কোনো কারণে কোনো সমস্যায়, আর্থিক সমস্যায় পড়ে বাঁশি বাজানো বন্ধ না করেন, বা যে কোনো কারণেই হোক, আমি চাই আপনি সুস্থ থাকুন, বেঁচে থাকুন। তাই আপনাকে আর্থিক সাহায্য করার জন্য তো আপনার বাড়িটা আমাকে জানতে হবে। আপনার তো আর ফোন টোনের গল্প নেই। বলল না, আমি নেব না, আমার দরকার নেই, এইটুকুই, এভাবেই যেভাবে পারি, যতদিন পারি এভাবেই আমি বেঁচে থাকবো। কিছু বুঝলেন? মহাকাল এইসব মানুষের সঙ্গেই আমাকে দেখা করিয়ে দেয় বারবার। এমন মানুষের কথা আমি লিখেছি, বলেছি। আমাকে মহাকাল আরও একবার শিক্ষা দিয়ে দিল। কি খুব অহংকার হয়েছে না? মঞ্চে একটা লোককে তুই ভেবেছিস যে বেশ ভালো বাঁশি বাজায়, কাকুর কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে, এই লোকটাকে মঞ্চে তুলবি? না। তুই কি ভাবছিস? এরকম মানুষ পৃথিবীতে নেই? আছে, এখনো আছে। প্রলোভন অস্বীকার করতে পারে, পায়ে দলতে পারে। তুই একানোস, আরো বহু মানুষ এরকম আছে। তোকে আরেকজনের সঙ্গে দেখা করিয়ে দিলাম। এইটাই আমি বুঝলাম। আমি মাথা পেতে তাকে শ্রদ্ধা জানিয়ে চলে এলাম। তিনি আমায় ফিরিয়ে দিলেন সেই বংশীবাদক। কি অদ্ভুত লাগছে না? নিজেদের অবস্থান থেকে এটা কখনো ভাবা যায়? ভাবা যায় না। যাই হোক, একে আমি কোনোদিন ভুলব না। আপনারা হয়তো ভুলবেন না। আগামীকাল কলকাতা বইমেলার শেষ দিন। আমি একটু আগেই পৌঁছে যাব। আজকে একটু দেরি হয়েছিল, 2টোর পরে পৌঁছেছিলাম। ততক্ষণে 1-2জন এসে ফিরে গেছেন, তারা আবার কালকে আসবেন। পরে অনেকে এসেছিলেন। কালকে আমার ইচ্ছে আছে, 12টায় খোলে বইমেলা, 1-1:30টার মধ্যে অন্তত ঢুকবো, 1টা থেকে 1:30টার মধ্যে। তো যারা আসবেন তারা একটু অপেক্ষা করবেন। মেলার গেট 12টার আগে তো খোলেই না। তো সেই ক্ষেত্রে যদি আপনারা এখন মনে করেন, আমাকে মেসেজ করতে পারেন যারা মুখোমুখি হতে চাইছেন, কারণ এরপরে আর মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনারা পাশে থাকতে চাইলে কি করবেন না করবেন, এই ধরনের যে ইচ্ছেগুলো করে প্রকাশ করেছেন, সেটা নিশ্চয়ই আমি পরের লাইভে বলবো। কিন্তু যারা বইমেলায় আসতে চাইছেন এখনো পারবেন, কারণ কালকে তো আমি একদম 8টা, কেন কালকে বইমেলা এক্সটেন্ড হয় 9টা অবধি বইমেলা, শেষ দিনে 1 ঘন্টা বাড়ানো হয়, যতদূর আমি জানি। যাই হোক, যারা দূর থেকে আসবেন তারা তো আগেই আসবেন। তো তারা আসুন, এবং যারা ইতিমধ্যেই ঘুরে গেছেন তারাও আসতে পারেন আড্ডার জন্য, জমায়েতের জন্য যদি মনে করেন। কালকেও আমার পরিচিত কিছু কাছের মানুষ আসছেন, জানিয়েছেন।
তো স্টল নাম্বার 187 187 গেট নাম্বার 4 ঢুকেই দেখতে পাবেন, সেখানেই আমি থাকব। আর এই হলো বিষয়, আসুন মুখোমুখি কথা বলি। আর বিভিন্ন রকম প্রশ্নগুলো রেখেছি, সেগুলো এখানেই বলেই দিলাম, আপনারাও অনেকে জানেন। সেই যদি মনে করেন তৈরি হয়ে আসবেন উত্তর নিয়ে, তাহলে উত্তর নিয়ে তৈরি হয়ে আসবেন যদি ভিডিওটা দেখে থাকেন, নইলে সেখানেই প্রশ্নগুলো আপনাকে করব। আর বাকি যারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন আগেকার, কিন্তু মুখোমুখি দেখা হয়নি, তাদের সঙ্গে ফোনে কথা বলে কিছু এই প্রশ্নগুলো করে তাদের উত্তরটা ভালো করে জেনে বুঝে নিয়েই আমি তাদেরকে অ্যাড করব। একটু সময় দিন, এত উতলা হওয়ার কিছু নয়, কারণ আমি ফেসবুকে এখনও যত সম্ভব কিছু না কিছু পোস্ট করছি এবং এখনও লাইভ করে যাচ্ছি। তো এই বিষয়, তো সুতরাং একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর যাওয়ার আগে একটা কথা বলে দিই, যেটা মনে হয় আর ঘটবে না বলে আমার বিশ্বাস। নাম বলবো না, এখন বলবো না, নাম বলতে কষ্ট হয়, বলার দরকার নেই। একাধিক এরকম, তাদের সংখ্যা কম অবশ্যই, একজন বা দুজন এরকম আছেন যারা আমার সঙ্গে ছবি টবি তুলেছেন আগে ফেসবুকে। এই গ্রুপে নেই, এই গ্রুপে তাদের অ্যাড করব না, কেন জানি না কি কারণে তারা আমাকে মিথ্যে পরিচয়, পেশা সম্পর্কে মিথ্যে পরিচয় দিয়েছিলেন। কেন দিয়েছিলেন সে দিতেই পারেন, আপনার ব্যক্তিগত জীবনে কি করেন, গার্লফ্রেন্ড আছে কি না কি পরকীয়া করেন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি এমন কোনো পেশার নাম করে যদি কারো কাছ থেকে অর্থ তোলেন মিথ্যে কথা বলে যদি অর্থ তোলেন, এবং তাকে কেউ বিশ্বাস করে আপনি একটা কিছু করে দেবেন, এই করবেন, মহৎ কাজ করছেন, মহৎ কাজের নাম করে বা কিছু পাইয়ে দেওয়ার নাম করে যদি আপনি কারো কাছ থেকে অর্থ তোলেন, সংগ্রহ করেন, সেটা তো ভালো নয়। ভালো কি? তো সেটা ঠিক নয়। তো এরকম কিছু বিষয় আমার প্রকাশ্যে এসেছে। তো নিজেদের মধ্যে প্রেম টেম ভালোবাসা থাকলে সেগুলো তো ম্যাটার করে না, কিন্তু সেটা তো এই উদ্দেশ্যে যদি ব্যবহার করা হয় যে একটা বড় পদে কিছু ক্ষেত্রে কেউ আছে এবং একটা বড় মহৎ কাজ করার স্বার্থে সে কিছু করছে এবং সেটা দেখা গেল সত্যি নয়, সেটা তো ঠিক নয়। তাই আমি আবেদন করব, হোয়াটসঅ্যাপে যারা যুক্ত হচ্ছেন, আমি তাদেরকে জেনে শুনে যতটা সম্ভব জেনে, ওই জন্যই আমি নতুনদের ক্ষেত্রে একটু অ্যালার্ট হচ্ছি এবং বারবার মুখোমুখি হতে বলছি, কেন বোঝার চেষ্টা করুন, কারণ এরকম ঘটনা যেন না ঘটে আর। যদিও এখনো পর্যন্ত আমার পরিচিত সহযোদ্ধাদের কাছ থেকে বা কিছু এরকম কিছু ঘটেছে কিনা, বা যেই ব্যক্তিরা তারা কিছু সংগ্রহ করেছে কিনা এরকম বলে মহৎ কাজের নাম করে, সেটা আমি জানি না। কিন্তু যে অভিযোগ পেয়েছি এবং খতিয়ে দেখেছি সেগুলো সত্যি। তাই আমি এখন আরও আশঙ্কিত যে কেন এটা করে মানুষ, আমি বুঝি না রে বাবা। আমি বইমেল মানে করোনাকাল কেন, তার আগে থেকেই তো আমি ক্লিয়ার করে আমি আমার নিজের কথা বলি। কোনো কিছুই তো এই অন্তত ব্যক্তিগত ক্ষেত্রে আপনি কি করেন না করেন, আপনার পরিবার কি, সেগুলো নিয়ে আমার কোনো আগ্রহ নেই, সেগুলো এখানে ম্যাটার করে না। কিন্তু আপনার পেশার কোনো একটা কিছু যেটা নয়, আপনি সেটা না করে অন্য কোনো কিছু একটা বলে যদি মহৎ কোনো আপনার ক্ষমতা আছে সেটা প্রদর্শন করে, যেটা বাস্তবে আপনার কোনো ক্ষমতাই নেই, মহৎ কিছু ক্ষমতা বিশাল, এবং তার জন্য মহৎ কাজ আপনি করতে চাইছেন বলে আপনি যদি এইভাবে ইমোশন নিয়ে, মানুষের আবেগ নিয়ে খেলা করেন, সেটা তো ঠিক নয়। ঠিক নয়। এই প্রসঙ্গক্রমে যাই হোক, এই কারণে আমি আরও বেশি করে স্ট্রিক্ট হয়েছি,
কারণ তাই বলবো, আবেদন করব এই গ্রুপে বা যে কোনো জায়গায় আমার নাম করে বা মহৎ কাজের নাম করে গ্রুপের সদস্যরা যদি কেউ কারো কাছে বা আমার সঙ্গে ছবি দেখেছেন তাই আপনি বিশ্বাস করে ফেলেছেন, চোখ বুঝে বিশ্বাস করা যায় এমন নয়। আমার সঙ্গে অনেকেই ছবি তোলেন, ঠিক আছে, আপনারা জানেন আমিও তাদের ছবি পোস্ট করি, কিন্তু এই ধরনের মহৎ কাজের বা আমার নাম করে যদি কেউ এই ধরনের সংগ্রহ করার চেষ্টা করে, আর্থিক সংগ্রহ, অনুগ্রহ করে এড়িয়ে যান। আমার যদি কিছু মনে হয়, মানে বিশেষ করে গ্রুপের ক্ষেত্রে, তাহলে আমি নিজেই আপনাদের বলবো, নিজেই বলবো, ঠিক আছে, দরকার পড়লে। সেটা তো আমি এখন থেকেই তো বলছি যে না, প্রশ্ন নেই, না, বুঝতে পারছেন তো কেন? ওগুলো অনেক কিছু ব্যাপার আছে, কখনো না। তাই আমার নাম করে যে গ্রুপের কোনো সদস্য যদি কেউ কিছু আপনাদের কাছে, সেরকম হবে না, আমি বিশ্বাস করি না। আমি এই জন্যই অনেকটা যতটা সম্ভব ফিল্টার করা যায় করছি এবং সময় নিচ্ছি। এই ঘটনাগুলো আপনাদের বলিনি, বলবো ভেবেছিলাম যে কেন এটা আমি বারবার করে মুখোমুখি হওয়ার কথা বলছি, যদিও মুখোমুখি হয়েও সব কিছু জানা বোঝা যায় না, কিন্তু তবুও এবার আমি একটুখানি বেশি জানা বোঝার চেষ্টা করছি গ্রুপের স্বার্থে, আমাদের স্বার্থে। তো যাই হোক, আবেদন জানাই, গ্রুপে যদি এমন কোনো সদস্য থাকেন সত্যি, যার সত্যি আর্থিক সমস্যা রয়েছে, অত্যন্ত কোনো বিপদে পড়েছেন, ফার্মা কোম্পানি বিপদ ছাড়া, ওটাতে আমি নেই, তাহলে অকপটে আমাকে বলবেন, কিন্তু এই ধরনের তঞ্চকতার আশ্রয় নেবেন না। এই যে ভোগবাদী সমাজের স্রোত, এবং তার বিরুদ্ধেই তো আমরা এই লড়াইটা করছি, যেহেতু অনলাইনটা ব্যবহার করছি, কারণ আমাদের এতে করে আমরা কাজে লাগাতে পারছি, এটাই তো ফারাক, আর কিছু নয়, তাই না? তো সেটা করবেন না, আমার একান্ত অনুরোধ। সেরকম হলে আমাকে সরাসরি জানান, দেখা করুন, আমি না পারলে চেষ্টা করব। কারণ আমি তো বলেছি যে গ্রুপের কোনো সদস্যের যদি এমন অবস্থা হয় যে আর্থিক কারণে খেতে খাওয়া পড়ার সমস্যা হচ্ছে, উই শুড স্ট্যান্ড বাই ওয়ান অ্যানাদার। শুডন্ট উই? আমাদের তো উচিত সেটা। তো সেটাই মাথায় রাখবেন। তো কালকে আমি 8টা অবধি থাকবো, মানে তারও বেশি হয়ে যাবে, কারণ 8টা 10 15 হয়ে যাবে। যদি কারো মনে হয় যে 8টারও পরে হতে আসবে, যদি কোনো কারণে কর্মক্ষেত্র থেকে গিয়ে আটকে পড়েন পথে, তারা আমাকে অবশ্যই ফোন করবেন, সরাসরি ফোন করেই নেবেন, কারণ মেলায় ফোন ঢুকছে, কোনো সমস্যা হচ্ছে না এখনো পর্যন্ত, বা মেসেজও করতে পারেন। আসুন, মুখোমুখি হই, যদি সম্ভব হয়। কালকেই শেষ দিন, আর এরপরে আবার মুখোমুখি হওয়ার সুযোগ এভাবে তো কমই আসবে, তাই নয় কি? সেক্ষেত্রে আপনাকে ফোন কখন করব, ফোনে আপনি তো অনেককেই ফোন করতে হবে, ফোন সময় করে প্রশ্ন করা, আপনাদের সম্পর্কে জানা, ডিটেল বোঝা, সময় লাগবে। তাহলে আপনাদের সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে, অনেকেই অপেক্ষায় আছেন। আর গ্রুপকে নিয়ে, সবাইকে নিয়ে মিটিং এই মধ্যে করছি না, কারণ বুকটা ফর্ম হোক, আরও লোকজন বাড়ুক। আর অনেকেই বইপত্রের খোঁজ করছেন, নতুন বই, তাদের বলি যে ও হ্যাঁ, চক্রবুহের দিনরাত্রি বইটি আর বইমেলায় পাবেন না, তো তারা কলেজ স্ট্রিটে বইটি অ্যালাইড বুকসে পেতে পারেন। আমি ডিটেলস পরে জানিয়ে দেব, এবং তারা যদি মনে করেন যে অ্যালাইড বুকস থেকে সংগ্রহ করবেন বই, মানে কলেজ স্ট্রিট থেকে, তাদের বলবো যে চক্রবুহের দিনরাত্রির কথা বলবো, যে কারণ এটা বইমেলায় এখন নেই, মানে ওই আশা নিয়ে বইমেলায় আসবেন না, তার বদলে অন্য বাকি সমস্ত বই আছে। তো পরে যদি ফিরে আসে সেটা আলাদা কথা। তো এই কারণে যদি মনে করেন কলেজ স্ট্রিটে যেতে চান, তাহলে অ্যালাইড বুকসের নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো, ফোন করে যেতে পারবেন, তাতে করে আপনাদের ঘুরে আসতে হবে না। আমি যতদূর জানি সেখানে বই আছে। তো যাই হোক, এটা পরের ব্যাপার।
তো বাকিদের আমি ফোনে নিশ্চয়ই কথা বলে অ্যাড করব এবং প্রশ্নগুলো করব, আপনারা উত্তর দেবেন আশা করি। কারণ ঘরোয়া উদ্যোগের ব্যাপারে আমরা কয়েকজনকে পেয়েছি, আরও পেলে ভালো লাগবে। এই কারণেই দেরি হচ্ছে, তাই আজকে বিদায় নিচ্ছি। অনুগ্রহ করে আবার বলবো যে আমার নাম করে বা কোনো মহৎ কাজে যদি গ্রুপের কেউ কখনো আপনাকে অ্যাপ্রোচ করে অর্থের জন্য, না করবেন না, না করে দেবেন। আর যদি করেনও সেটা তো আপনি নিজের দায়িত্বে করবেন। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে সবার আগে আমার সঙ্গে যোগাযোগ করা উচিত, তাই নয় কি? আমার মনে হয় তিনি যদি সত্যিই কোনো বিপদে পড়ছেন, এছাড়া আমি আরও বিধি নিয়ম আছে সেখানে। কেউ যদি কোনো প্রোডাক্ট বা কোনো কিছু গ্রুপে সরাসরি বলবেন না, কারণ সেই প্রোডাক্টটা আমি নিজে একটু ব্যবহার করে দেখতে চাইব, তারপরেই আমি গ্রুপে সাজেস্ট করব। চট করে আপনারা যদি কোনো কিছু এরকম প্রোডাক্ট বা কোনো পরিষেবা বা কোনো কিছু কারো কাছে শুনেছেন মানে সেটা খুব ভালো সুন্দর এমন নয়, সেটা যে কোনো পরিষেবা, সেটা আগে আমাকে জানাবেন, তারপরে আমি যদি মনে করি গ্রুপে পোস্ট দেবো, তারপরে সেটা পোস্ট দেবো। কারণ এটা যেন কোনো রকম কারো এরকম বিচরণ ক্ষেত্র হয়ে না দাঁড়ায়। কারণ আমাদের এখানে অনেক মানুষ আছেন যাদের আর্থিকভাবে তারা খুবই যথেষ্ট সচ্ছল, এরকম মানুষ আছেন, দরিদ্র মানুষও আছেন, সব রকমের মানুষই আছেন। তো আবার সুতরাং এই গ্রুপ থেকে কিন্তু অনেকেই এমনও চাইবে যে তারা এই গ্রুপে ঢুকে যদি কিছু আর্থিক মুনাফা করতে পারে, এমন মানুষও থাকতে পারেন, আমি বলছি না থাকবেনই। তো সব কিছু মাথায় রেখে আমাদের এগোতে হবে। তাই এখানে এটাই আমি আবেদন রাখবো, গ্রুপ শুরু হতেই যেন এই ধরনের কোনো কিছু অভিযোগ আমার কাছে না আসে, এটা আবেদন রাখবো। আর কেউ বলছেন যে আবার যারা বই সব পড়ে ফেলেছেন, কিনে ফেলেছেন, এরকম পাঠক কম হলেও তো আছেন। তো তারা বলছেন যে যারা আমার বৃত্তের বাইরের যারা বই নেন তারা তো অনেকে আগ্রহে নেন, তারা তো আর এই গ্রুপের মধ্যে আসবেন না, তাদেরকে আমি চিনিও না। যারা বাইরে আছেন, পুরনো বহু পাঠক এখনো আছেন, তারা বইপত্র সংগ্রহ করে থাকেন, কিন্তু তারা তো আমাদের এসব ব্যাপারে জানেনও না, জানার কোনো দরকারও নেই বা প্রশ্নও নেই। তো তারা তাদের মতো। তো তবে হ্যাঁ, যারা এই সাম্প্রতিক এইখানে যুক্ত হতে চাইছেন আমাদের গ্রুপে, তার বুঝতে হবে যে তিনি এটা নিজের পরবর্তীকালে যাতে করে তিনি লড়াই করতে পারেন। বাধ্যতামূলক ভ্যাকসিন কোনোদিনই হবে না, কিন্তু পাশে যাতে করে আমরা থাকতে পারি সেই জন্য আসছেন, এবং তথ্যের জন্য আসছেন, এবং অন্য মানুষের পাশে যাতে থাকতে পারেন সেই উদ্দেশ্যে আসছেন। এই কারণেই আমি ধরে নেব। তো যাই হোক, আসুন আগামীকাল যারা আসতে পারছেন জানাবেন, তারপরে বাকি বিষয়গুলো আমরা পরে আলোচনা করতে পারবো। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।